আচ্ছা, তারপর আমাদের ট্রাস স্ট্রাকচার, 2D ট্রাস আছে। 2D ট্রাসটা আমাদের ইউজ হয় ধরো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল শেড যদি থাকে, সেখানে আমরা 2D ট্রাসটা ইউজ করে, এটা হয়তো 200 ফিট বা 300 ফিট স্প্যান থাকে। ইন্ডাস্ট্রিয়াল কম বেশি থাকে আর কি, প্রায় 40-50 ফিট থেকে 200-300 ফিট 500 ফিট স্প্যানও থাকে। সেখানে আমরা 2D ট্রাসটা ইউজ করতে পারি। তারপর 2D ফ্রেম, 2D ফ্রেমটাও আমাদের দেখা যায় ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হয়, মানে স্টিল স্ট্রাকচার বা ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হয় 2D ফ্রেমটা। যখন আমাদের দেখা যাচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা বিল্ডিং, কথার কথা, তোমরা তো মনে হয় ভিজিট করছো, স্টিল ফ্যাক্টরি ভিজিট করছো না? না ভাই, আমরা জি। সিমেন্ট কোম্পানিতে গেছিলাম। হ্যাঁ, তো ওইখানে যে হেভি মেশিনারি গুলো, এগুলি তো অনেক বড় বড় স্টিল ফ্যাক্টরি দেয়, এবং ওগুলি আহ দেখা যায় একটা মানে একটা শেড, যে ফ্যাক্টরির ভিতরে যে শেড গুলি দেখা যাচ্ছে অলমোস্ট 70-80 ফিট 100 ফিট উঁচু। তো ওটা এক সাইডে যে ইয়েটা থাকে, ফ্রেমটা থাকে, সেটা হচ্ছে 2D ফ্রেম আর কি। এবং টপে যে ট্রাস গুলি থাকে, সেটা এখানে আমাদের 2D ট্রাস। তারপর 3D বিল্ডিং স্ট্রাকচার, এটা তো আর বলার কিছু নাই। শেল রুফস, শেল রুফস দেখা যাচ্ছে বাংলাদেশে শেল রুফস এর বেশি ইউজ হয়েছে বিভিন্ন রেলওয়ে স্টেশনে দেখছি আমি। বুয়েটে কিছু হলো ইয়াতে আছে, ল্যাবে আছে। তারপর আমাদের পানি উন্নয়ন বোর্ডে আমাদের একটা ল্যাবরেটরি আছে, বাংলাদেশে মনে হয় একটাই ল্যাবরেটরি এটা। এটা হচ্ছে রেটিং ল্যাব। তারপর স্টোরেজ, স্টোরেজ স্ট্রাকচার যেগুলো হচ্ছে আমাদের, তোমাদের এখানে কারো বাসায় এয়ারফোর্সের ভিতরে কি কেউ ছিলে কখনো, এয়ারফোর্সের কলোনিতে? আচ্ছা, এয়ারফোর্সের কলোনিতে ওইদিকে তো যাওয়া আমাদের হয়েছিল। এই ওভারহেড স্ট্রাকচার, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কগুলি এয়ারফোর্সের কলোনিতে খুব বেশি দেখা যায়। আর এছাড়া আছে পাবলিক হেলথের, আছে বিভিন্ন জেলা শহরে। তো হয়তো অনেক জেলায় নাই, আমি তো সব জেলা ভিজিট করি নাই। তবে বেশি দেখছি আমি এয়ারফোর্সের মানে ডিফেন্সের কলোনিতে। ওইখানে ওভারহেড স্ট্রাকচার বা এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক গুলি বেশি ইউজ হয় ওইখানে। আর রিসেন্ট পাবলিক হেলথ থেকে আবার নতুন কিছু স্ট্রাকচার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। স্টিল টাওয়ার তো আমরা র্যান্ডম দেখি, এই যে আমাদের যে হাই ভোল্টেজের যে লাইনগুলি, পাওয়ার গ্রিডের যে লাইনগুলি, ট্রান্সমিশন লাইন, সেগুলোতে আমাদের স্টিল টাওয়ার আছে। সাথে আমাদের নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্কের যে টাওয়ার গুলি, সেখানে আমাদের স্টিল টাওয়ার আছে। ব্রিজ সেকশন, এটা বলতে হবে না, এটা আমরা জানি। স্টিল বিমস, স্টিল বিমস হচ্ছে, স্টিল বিমস আমাদের স্টিল ব্রিজে ইউজ হয় স্টিল বিম। আর এছাড়া আমাদের স্টিল মাল্টি স্টোরেড স্টিল স্ট্রাকচার যখন থাকে, সেখানে আমাদের স্টিল বিমটা বেশি ইউজ হয়। আরসিসি শেল, আহ আরসিসি শেল আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না বাংলাদেশে কোথায় দেখছি, বাট এগুলো ইউজ হয়। তারপর সলিড ইয়ে টাইপ, যেটা সলিড স্ট্রাকচার, এগুলো হচ্ছে আমাদের ড্যাম বা ডাইক। তোমরা ড্যাম এবং ডাইকের মধ্যে পার্থক্য বলতে পারো? ড্যাম কি, ডাইক কি? ড্যাম হচ্ছে নদী আড়াআড়ি দেওয়া হয়, যে কোনো নদী বলা যাবে না, যে কোনো ওয়াটার ফ্লো, এটাকে কি বলে, ক্যানেল বা রিভার, যেটাই হোক, ওয়াটার বডি, যে কোনো ওয়াটার বডির আড়াআড়িতে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়, সেটা হচ্ছে ড্যাম, যেটা আমরা কাপ্তাই ড্যাম বলি। আর ডাইক হচ্ছে, নদীর প্যারালালি যেটা দেওয়া হয়। তো ঢাকাতে আছে আমাদের ডিএনডি বাঁধ, যেটা ঢাকা নারায়ণগঞ্জ ড্রেনেজ সিস্টেমের যে বাঁধটা, সেটা ডিএনডি বাঁধ বলি আমরা। তো যদি আর চোখে পড়ে না, এই যে আব্দুল্লাহপুর থেকে সাভারের দিকে যেতে যে রোডটা, এটা কিন্তু ডিএনডি বাঁধের উপরেই। এটাই হচ্ছে আমাদের ডাইক। এরপর মিরপুর, এই যে সাভার থেকে মিরপুর পর্যন্ত গাবতলী পর্যন্ত যে রোডটা, এটাও ডিএনডি বাঁধ। এদিকে আবার মানে পুরো ঢাকা শহর মানে কি বলে, চারপাশ দিয়ে একটা বাঁধ দেওয়া আছে, ওইটা আমাদের ডিএনডি বাঁধ। আর সরি, ওইটাই হচ্ছে আর কি ডাইক। এছাড়া আমাদের বিভিন্ন জায়গাতে আছে ডাইক, আমাদের হবিগঞ্জে আছে খয় নদীর পাড়ে। তারপর আহ কুমিল্লায় আছে গোমতীর পাড়ে। পদ্মার পাড়ে ডাইক চোখে পড়ে না, বাট ইয়েতে আছে, কোস্টাল এরিয়া আছে প্রচুর ডাইক। আচ্ছা, তো এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্রাকচার আমরা যখন স্ট্রাকচার ডিজাইন করতে যাই, বিভিন্ন ধরনের স্ট্রাকচার ডিজাইন করতে হয়।
আচ্ছা, আমরা তো স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে কথা বলতেছি, এখন আমরা কি স্ট্রাকচারাল ডিজাইন শুধু শুধু কি স্ট্রাকচারাল ডিজাইন করি? এখানে দেখো, to perform an analysis of a structure need information about structural loads, structural geometry, support condition, material properties. লিস্ট এই চারটা জিনিস লাগবে। তুমি যদি যে কোনো একটা স্ট্রাকচারাল মানে ডিজাইন করতে যাও, তুমি স্ট্রাকচারাল ডিজাইনের আগে স্ট্রাকচারটা অ্যানালাইসিস করতে হবে। স্ট্রাকচার অ্যানালাইসিস করতে হলে স্ট্রাকচারাল অ্যানালাইসিসে কি লাগবে, তুমি কিসের বেসিস অ্যানালাইসিস করবা? যে আমার একটা স্ট্রাকচার আছে, আমাকে একটা বিম দিলে বিমটা অ্যানালাইসিস করব। বিমটা অ্যানালাইসিস করতে হলে তো বিমে কিছু ইনফরমেশন লাগবে। তোমাকে একটা ম্যাথ দিলাম বা একটা বিম ডিজাইন করো, এখন দিয়ে দিলাম যে বিমের লেন্থ 50 মিটার বা 50 ফিট, দিয়ে দিলাম, এটা দিতে হবে না, এটার উপরে কি লোড থাকবে, এটা ম্যাটেরিয়ালটা কি হবে, এটা জিওমেট্রি কি হবে, এটাকে আমি লিমিটেড কোনো সেকশন দিব না আনলিমিটেড সেকশন, ডিজাইনে যতটুকু লাগে ততটুকু। এই ধরনের যে ইনফরমেশন গুলি, মিনিমাম এই চারটা ইনফরমেশন আমাদেরকে নিতে হবে। মিনিমাম আরো অনেক ইনফরমেশন নিতে হয়। তো এই সব ইনফরমেশন নিয়ে আমরা স্ট্রাকচার লোড সাথে আমার স্ট্রাকচার, মানে স্ট্রাকচার ডিজাইন তো করি আমরা, একটা স্ট্রাকচার যতগুলো এলিমেন্ট থাকে এলিমেন্ট গুলি ডিজাইন করে সেটা অ্যাসেম্বল করে ওটাকে স্ট্রাকচার ডিজাইন বলতেছি। তো যে আমাদের এলিমেন্ট যেগুলি থাকে এলিমেন্টের উপরে যে যে লোড গুলি থাকে লোড গুলি আমাকে নিতে হবে। আমার এলিমেন্টের জিওমেট্রিটা নিতে হবে, এটা কি রেক্টাঙ্গুলার জিওমেট্রি নাকি এটা সার্কুলার জিওমেট্রি নাকি এটা ট্রায়াঙ্গুলার বা ট্রাপিজয়েডাল। যেমন আমার সাপোর্ট কন্ডিশন কি থাকবে, এটা কি ক্যান্টিলিভার অবস্থায় থাকবে নাকি এটা ফিক্সড অবস্থায় থাকবে নাকি এটা সিম্পলি সাপোর্টেড কন্ডিশনে থাকবে। উম, তারপর এটা ম্যাটেরিয়াল কি হবে, এটা কি স্টিল হবে বা আরসিসি হবে নাকি উডেন হবে, এই ইনফরমেশন গুলো আমাকে নিতে হবে। আর এগুলি নিয়ে আমি যখন ম্যানুয়ালি অ্যানালাইসিস করব অথবা সফটওয়্যার অ্যানালাইসিস করব, সফটওয়্যার অ্যানালাইসিস করলে আমার আউটপুট কি আসবে, সাপোর্ট রিঅ্যাকশনটা আমার আউটপুট আসবে, আমার স্ট্রেসটা আউটপুট আসবে, আমার ডিসপ্লেসমেন্ট আউটপুট আসবে আসবে। স্ট্রেসের মধ্যে আমার শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, এই দুইটা স্ট্রেস আমরা ইয়ে করি। তাহলে আমাদের ডিজাইন করতে গেলে কিন্তু তাহলে আমরা আমাদের স্ট্রাকচারে যে লোড গুলি আছে সেই লোড গুলি আমরা মানে স্ট্রাকচারে জিওমেট্রি, স্ট্রাকচারের লোড, স্ট্রাকচারের সাপোর্ট কন্ডিশন, ম্যাটেরিয়াল প্রপার্টি, মিনিমাম এই চারটা জিনিস আমি, এই চারটা ইনফরমেশন নিয়ে আমি স্ট্রাকচার অ্যানালাইসিস শুরু করি। স্ট্রাকচার অ্যানালাইসিস করলে আমি যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাপোর্ট রিঅ্যাকশন, স্ট্রেস, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাই। এখনো জি কিন্তু ভাই। আমরা ডিজাইনে যাইনি। আচ্ছা, তো এখন স্ট্রাকচারাল ডিজাইনে কি বলা আছে, স্ট্রাকচারাল ডিজাইনে বলা আছে দ্য প্রসেস অফ স্ট্রাকচারাল ডিজাইন ইজ সিম্পল ইন কনসেপ্ট বাট কমপ্লেক্স ইন ডিটেল। তো আমি এখানে যেটা বলছি খুব সিম্পল না, স্ট্রাকচার লোডটা, লোড নেব, জিওমেট্রি নেব, সাপোর্ট কন্ডিশন নেব, ম্যাটেরিয়াল প্রপার্টি নেব, এটা অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে সাপোর্ট রিঅ্যাকশন আসবে, স্ট্রেস আসবে, ডিসপ্লেসমেন্ট আসবে, আসলে ওটা থেকে আমি ডিজাইন করে ফেলবো, খুব সিম্পল কিন্তু। ঠিক আছে, ওটার জন্য এখানে বলা হচ্ছে কমপ্লেক্স ইন ডিটেল। আচ্ছা, এখন আমি যখন একটা স্ট্রাকচার ডিজাইন করতে যাব, স্ট্রাকচারে আমাকে স্ট্রাকচারের সেফটি দিতে হবে, স্ট্রাকচারে সাফিসিয়েন্ট স্ট্রেংথ প্রোভাইড করতে হবে, স্ট্রাকচারকে স্টেবল করতে হবে, স্ট্রাকচারকে রিজিড করতে হবে, স্ট্রাকচারের সার্ভিসিবিলিটি প্রোভাইড করতে হবে, ডিউরেবিলিটি প্রোভাইড করতে হবে, আমাকে ইকোনমি দেখতে হবে, আমাকে স্ট্রাকচার অ্যাস্থেটিক্স দেখতে হবে, ফিজিবিলিটি, প্র্যাকটিবিলিটি এন্ড অ্যাকসেপ্টেবিলিটি দেখতে হবে। তাহলে কি যে এতক্ষণ যেটা বললাম আমরা খুব সিম্পল জিনিস, ওটা এখন জটিল হয়ে গেল না, অনেক অনেক কন্ডিশন বের হয়ে গেল না এখন। জি ভাই। জি ভাই। কি অন্যরা কি একমত আমার সাথে, না আমি তোমাদেরকে মানে ভুজুং বাজুং বুঝাচ্ছি? না ভাই, ভাই একমত। হ্যাঁ, একমত। আচ্ছা আচ্ছা। এখন আমাকে সেফটি কেন, সেফটি কি দেখতেছি আমি, খুব সিম্পল, আমি একটা এক্সাম্পল, তোমরা তো ক্লাসে 10 ফিট 15 ফিটে বিম ডিজাইন করছো, ঠিক না? তো আমরা ক্লাসে কি পড়ে আসছি, যত ফিট স্প্যান তত ইঞ্চি ডেপথ, ঠিক না? তাহলে 15 ফিট স্প্যান হলে 15 ইঞ্চি ডেপথ। এখন আমার ধরো 15 ফিট একটা বিমে মোটামুটি ধরো 1 ফিট যদি লোড থাকে তাহলে ওটাতে মোমেন্ট আসবে 40 বা 60-এর মতো একটা মোমেন্ট আসবে, 60 ফিটের মতো। উম, আচ্ছা যাই হোক, যেটা হোক 60 ফিটের মতো একটা আসবে। এখন 60 ফিট মোমেন্ট আসলো, আমি মানে করতেছি। আচ্ছা, তোমাদেরকে একটু একটু তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করি।
তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজি হবে। এই আমি মোটামুটি টুকটাক যে কাজকর্ম করি, আমার নিজের কিছু ইয়ে আছে, আমার নিজের মানে কি বলবো, নিজের ডিজাইন করা কিছু এক্সেল শিট আছে। এখন দেখো, আমার ল্যাংথ হচ্ছে, বিমের ল্যাংথ দিলাম আমি 15 ফিট। আচ্ছা দেখ, ল্যাংথ মনে হয় এখানে কনসিডারেশনে আসে নাই, ল্যাংথ কনসিডারেশনে আসে নাই। বিমের উইড হচ্ছে 10 ইঞ্চি, ডেপথ উইড 12 ইঞ্চি, উইড 10 ইঞ্চি দিলাম, ডেপথ দিলাম 15 ইঞ্চি। এফ ওয়াই হচ্ছে 60 কেএসআই, এ প্রাইম সি 4 কেএসআই। ম্যাক্সিমাম মোমেন্ট, মানে আমরা যখন বিম ডিজাইন করতে যাই তখন তো আমাদের দুই ধরনের মোমেন্ট থাকে, একটা পজিটিভ মোমেন্ট, একটা নেগেটিভ মোমেন্ট। এখানে ম্যাক্সিমাম মোমেন্ট ধরা দিলাম 60, মিনিমাম এটা জিরো থাকুক, এটা সমস্যা নেই। এখানে দেখো, ডেপথ আছে কি, আমি ধরে নিছি 15 ইঞ্চি, 15 ইঞ্চি ডেপথ ধরে আমি যেটা যে লোড ইয়ে আসছে আমার, যে ডি আসছে, ডি চেক যেটা, সেটা আসছে 10.81। ঠিক আছে, 10.81, আমি দিয়ে দিলাম 13 ইঞ্চি। এখন যদি আমি 10.81 আমার ডি আসলো, আমি 10 ইঞ্চি দিয়ে তো ডিজাইন করতে পারি। 10 ইঞ্চি দিয়ে ডিজাইন করলে কি আমার ডিজাইনটা সেফ থাকলো? না, সেফ হবে না। হ্যাঁ, না সেফ ভাই। হবে না। তো এই জন্যই আমাকে এই ডিটা চেক করা হয়, যে আমাকে মিনিমাম ডি লাগবে, মিনিমাম ইফেক্টিভ ডেপথ হবে আমার 10.81 ইঞ্চি। আর তো আমি 10.81 এর নিচে যাব না। ঠিক আছে, তো এটাই আমার সেফটি, সেফটি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটাই আমার সেফটি। তারপর স্ট্রেংথ, তো সেখানে আমার ধরা ছিল 4000 পিএসআই কংক্রিট। আমি 4000 পিএসআই যাইতে আমি যদি 2000 পিএসআই দিই, তাহলে তো আমার সাফিসিয়েন্ট স্ট্রেংথ কি আমি প্রোভাইড করলাম? না ভাই। প্রোভাইড হলো না। আমাকে স্টেবিলিটি কনসিডার করতে হবে। এখন আমি যখন স্ট্রেংথ কম দিলাম, আমি ওই যে ইফেক্টিভ ডেপথ আমার 10.81, আমি ধরছি 15 ইঞ্চি, 15 ইঞ্চি জায়গাতে হয়তো আমি 12 ইঞ্চি, 12 ইঞ্চি বা 13 ইঞ্চি করতে পারবো, 12 ইঞ্চি করতে পারবো, বা মিনিমাম 11 ইঞ্চি, মানে ডি প্রোভাইড করতে হবে। তো আমি এখন 10 ইঞ্চি দিলাম। তো 10 ইঞ্চি দেওয়ার পর যখন ওইটাতে লোড আসবে, লোড আসলে কি ওটা কি স্টেবল হবে? ওটা স্টেবল হবে না, ওটা রিজিডও হবে না। মানে যখনই আমি সেফটি থেকে আমি সরে আসতেছি, তখন আমার সেফটির সাথে স্ট্রেংথ, স্টেবিলিটি, রিজিডিটি, সার্ভিসিবিলিটি কোনো কিছু হচ্ছে না। আমার যখন ওটাতে ডিফ্লেকশন চলে আসবে, ওটা স্টেবল হবে না, তখন কি আমার ওই বিমটা কি সার্ভিস দিতে পারবে স্ট্রাকচারে? স্ট্রাকচারটা ডিউরেবল হবে না, স্ট্রাকচারটা দেখা যাবে ওটা সার্ভিস দিতে পারবে না, স্ট্রাকচারটা একসময় ফেল করবে। তাহলে কি আমার তারপর হচ্ছে ইকোনমি, ইকোনমি ব্যাপারটা হচ্ছে দুই দুই দিকে আছে ইকোনমি। ইকোনমি একটা হচ্ছে যখন আমার স্ট্রাকচারটা ফেল করলো, এদিকে আমার ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। আবার আমি যখন এই স্ট্রাকচারটা আমার ডি কন্ট্রোল, মানে ডি আমার 10.81 আছে, আমি 10.81 এর জায়গাতে আমি এখন দিয়ে দিলাম 20, 20 দিয়ে ডিজাইন করলাম, তাহলে কি আমার ইকোনমি কি প্রোভাইড করা গেছে? আমি ওভার ডিজাইন করে ফেলছি না? না ভাই, ওভার ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, তা আমি ওভার ডিজাইন করে ফেলছি, তাহলে এখানে আমার ইকোনমি প্রোভাইড করতে পারি নাই। আমার আন্ডার ডিজাইন করলো আমার ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, এবং ওভার ডিজাইন করলো আমার ওয়েস্ট অফ মানি। তো অ্যাস্থেটিক্স, এখন আমি ধরো একটা বিম ডিজাইন করলাম, একটা বিল্ডিং এ, হ্যাঁ বিম ডিজাইন করতে যে আমার বিমের ডেপথ আসতেছে 25 ইঞ্চি, এখন স্ল্যাবের নিচে 20 ইঞ্চি বিম ঝুলতেছে, এটা তো দেখতে ভালো লাগবে না, ঠিক না? বা একটা বিল্ডিং এ কলাম ডিজাইন করলাম, কলামের সাইজ দিয়ে দিলাম ধরো, আহ ধরো দুইটা কলামের মাঝখানে ওপেনিং আছে 10 ফিট, আর দুই পাশে দুইটা কলাম ধরা আছে 5 ফিট বাই 5 ফিট সাইজ, ওটাও তো দেখতে ভালো লাগবে না। তো এই জন্য আমাকে আমার যে এলিমেন্টটা আমি ডিজাইন করবো, সেটা আবার সেটা লুক্রেটিভ হতে হবে, বা সেটা এস্থেটিক্স থাকতে হবে ওই স্ট্রাকচারটাতে। আমাকে যখন দেখা যাবে যে জন্য ওভার বিম চলে, মানে বিমের সাইজ ওভার চলে আসতেছে বা কলামের সাইজ ওভার চলে আসতেছে, তখন আমাকে বিকল্প কিছু চিন্তা করতে হবে, যে না, আমি বিমের সাইজটা কমাতে হবে, কলামের সাইজটা কমাতে হবে, এটাকে যাতে একটা স্মার্ট স্ট্রাকচার থাকে। তারপর ফিজিবিলিটি, প্র্যাকটিবিলিটি, এই যে যা কিছু বললাম, এই কনসিডারেশনটাতে আমি ফিজিবিলিটি কনসিডার করতেছি, যে না আমার স্ট্রাকচারে এটা অ্যাপ্লিকেবল কিনা।
এটা অ্যাকসেপ্টেবল কিনা এবং এটা প্র্যাকটিকেবিলিটি হচ্ছে আমরা আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে ওই যে বললাম না রশিদ স্যারের সাথে কথা বলছি, তখন কিন্তু আমি যে ডিজাইন গুলো করছি একটা দুইটা খুব বেশি না, একটা দুইটা ডিজাইনে আমার কিছু ভুল হয়েছে। সেটা হচ্ছে প্র্যাকটিকেবিলিটি ছিল না। কারণ আমাদের যেটা ডিজাইন করি আমাদের কোর্সে যা শেখানো হয়, আমরা বলবো না যে ভার্সিটি থেকে শেখানো হয় না। আসলে যে পরিমাণ লোড থাকে সেটা, তোমাদের কথা বাদ দাও, আমার কাছে বুয়েটের এক বড় ভাই আছে 96 ব্যাচে, 96 ব্যাচে উনি বুয়েট থেকে, মানে উনি মনে হয় মাহমুদুর রহমান স্যারের ব্যাচে। হ্যাঁ উনি মাহমুদুর রহমান স্যারের ব্যাচে। ইয়ে ভাই সুদীপ্ত, সুদীপ্ত মনে হয় ওনার নাম, বাড়ি বগুড়ায়। তো উনি আমার কাছে আসছে যে ভাই এরকম আমি শুনছি, এখন না, আজ থেকে আরো প্রায় 7-8 বছর 10 বছর আগে আসছে উনি, যে ভাই আমি শুনছি আপনি ডিজাইন শিখান, তো আমি আপনার কাছে ডিজাইন শিখবো। আমি বলছি, ভাই আপনি তো খুব সিনিয়র। ওনার যে পরিচয় দিল যে আমি 96-এ বুয়েট থেকে গ্রাজুয়েশন করছি, এই ব্যাপারটা আমি বললাম মাহমুদুর রহমান স্যার, বলে হ্যাঁ ওরা আমার ব্যাচমেট, এই ব্যাপার। আমি বলি যে, দেখেন আমি মাহমুদুর রহমান স্যারের ছাত্র, আপনি মাহমুদুর রহমান স্যারের ব্যাচমেট, আপনাকে শেখানোর সাহস তো আমার নাই। বলে কোনো সমস্যা নাই ভাই, আপনি যতটুকু জানেন ততটুকু আমার সাথে শেয়ার করেন। আমি বললাম, তখন আমি ওনার চাপাচাপিতে আমি বললাম যে, আমি আপনাকে শিখাবো না, আমি আমার নলেজটা আপনার সাথে শেয়ার করি, আপনি ওখান থেকে যতটুকু নিতে পারেন। তো উনি বললো আলহামদুলিল্লাহ। পরে আমি সবকিছু শিখাইলাম, মানে 5-6 দিন উনি আসছে, 6 দিনের মতো, যেহেতু ওনার ডিজাইনে আগ্রহ ছিল এবং আগে কনস্ট্রাকশনে অনেকদিন কাজ করছে। তো পরে উনি 6-7 দিন উনি বললো যে ভাই আপনি যতটুকু শিখেছেন এটা আমি বুয়েটও শিখতে পারিনি। আমি বললাম যে ভাই এই কথা বললেন না, আমি এটা মানতে রাজি নেই। কারণ আমাদেরকে দিয়ে দেওয়া হয়, এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা, আমাদের কোর্স শেষে মানে 1-1 থেকে 4-1 পর্যন্ত যতটুকু শেখানো হয়, এটাকে 4-2-তে যায় গুছিয়ে দেওয়া উচিত। 4-2 যে অ্যাটলিস্ট 6 ক্রেডিট রাখা উচিত 4-2-তে, যেটা হচ্ছে 1-1 থেকে 4-2 পর্যন্ত যে কোর্স গুলো আমরা করে আসছি এগুলোকে গুছিয়ে দিবে। তোমাদের সাথে আজকে যে কথাবার্তা বলতেছি এটা ক্যাম্পাসে হওয়া উচিত ছিল, তোমাদের টিচাররা করা দরকার ছিল, বা টিচাররা না পারলে বাইরে থেকে যারা প্র্যাকটিক্যাল ফিল্ড ওরিয়েন্টেড তাদেরকে নিয়ে যেতে পারতো, এক এক দিন এক এক রিসোর্স পারসন। ওটা গুছিয়ে দিলে কিন্তু সবকিছু হয়ে যায়, সবকিছু তোমরা ক্যাম্পাসে শিখছো, বাট গোছানো না দেখে তো মনে হচ্ছে যে না ক্যাম্পাসে শিখানো হয় নাই। আচ্ছা, তো প্র্যাকটিক্যালিটিটা হচ্ছে কলামে, তোমরা তো পড়ে আসছো কলামে রড মিনিমাম কত পার্সেন্ট রড ইউজ করা যায়, ম্যাক্সিমাম কত পার্সেন্ট রড ইউজ করা যায়, মনে আছে? 1% আচ্ছা, মতো। হ্যাঁ মিনিমাম 1%, ম্যাক্সিমাম 8%। তো এখন জি জি। প্র্যাকটিকেবিলিটি হচ্ছে 8%, যে আমরা 3%-এর উপরে গেলে রড প্লেস করা কঠিন হয়ে যায়। কলামে যে রড আমরা দেই 3%-এর উপরে গেলে একটা রডের সাথে আরেকটা রডের যে মিনিমাম স্পেসিং এটা খুব কম থাকে, তখন মানে কাজ করাটা কঠিন হয়ে যায়। এটা হচ্ছে প্র্যাকটিকেবিলিটি, যে আমি যে ডিজাইনটা দিলাম আমি 5% রড দিয়ে দিলাম, আমি ডিজাইন করছি, আমার ডিজাইনের রড আছে ক্যাডে তো ভাই বসায় দেওয়া যায় কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে কিনা সেটাও আমাকে ভাবতে হবে। আমি আম, অনেক কিছুই আর কি, আমরা ডিজাইন যা করি, স্ট্রাকচারাল ডিজাইন যা করি, বাস্তবের সাথে ওটা সম্পর্ক এস্টাবলিশ করতে হবে। কারণ বাস্তবের সাথে যদি আমার আমার ডিজাইনে পসিবল, মানে থিওরিতে পসিবল, কাগজে কলমে পসিবল, কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করাটা কঠিন। এখন কথার কথা, একটা কলামে বিমের সাইজ আসলো 10 ইঞ্চি বা 30 ইঞ্চি, জাস্ট ফর এক্সাম্পল, আমি বলতেছি না যে এমনই আসবে 10 ইঞ্চি বা 30 ইঞ্চি। ওই যে যেটা বললাম যে বিমের সাইজটা 30 ইঞ্চি বিম ঝুলবে, এটা দেখতে খারাপ দেখা যায়, তাহলে বিমটা সাইজ কমাতে হবে। তো আমি দিয়ে দিলাম 30,000 PSI কংক্রিট দিয়ে দিলে তো আমার এটা 10 ইঞ্চি বা 5 ইঞ্চি হয়ে যাবে না বিমের সাইজ, যখন আমার কংক্রিটের স্ট্রেংথটা বাড়বে। এখন 30,000 PSI কংক্রিটকে আমার বাস্তবে সম্ভব কিনা সেটাও তো আমাকে দেখতে হবে, ঠিক না? জি ভাই। এই ভাই জন্য বুঝবো কিভাবে যে বাস্তবে সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, ভাই যে পিএস এর কথা যেটা বলেন এটা এখন মানে আমরা যেহেতু ফিল্ডে এখন ওইভাবে এঙ্গেজ না, সেক্ষেত্রে আমরা জি, বুঝবো কিভাবে যে না, এত পিএসআই পর্যন্ত এটা বাস্তবে সম্ভব কি সম্ভব হবে না? আচ্ছা, এটা এই জন্যই তো শেখা, এই জন্যই তো শেখা। হ্যাঁ, এখন আহ আমি আজকে তো পুরো স্ট্রাকচারাল ডিজাইন করতে পারবো না, আমি তোমাদেরকে জাস্ট কিছু কনসেপ্ট দিচ্ছি। তোমাদের লোডিং এর মানে ডিজাইনের আগের যে কনসেপ্ট গুলো জানা দরকার সেই কনসেপ্ট গুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। এখন এটার জন্য আমাদের যারা স্ট্রাকচারাল ডিজাইন করতে যায় তাদেরকে ফিল্ডে
স্ট্রাকচারাল ডিজাইন করুক, জুনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে যে কোনো ফার্মের সাথে সে কাজ করতে পারে। আর পাশাপাশি ফিল্ডে সে একটু ফিল্ড ওরিয়েন্টেড থাকলে, একটু ও বই পুস্তক ঘাটাঘাটি করলে, একটু ইউটিউব ইউটিউব ঘাটাঘাটি বলতে আমি ইউটিউব ঘাটাঘাটি করি, ইভেন আমার সিনিয়র আমাদের বড় ভাই যারা আছে ক্যাম্পাসে তারা ইউটিউব ঘাটাঘাটি করে, আমরা ইউটিউব ঘাটাঘাটি করি, আমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের ক্লাস দেখি। কিন্তু এই যে বাংলাদেশি যে ইয়ে আছে না, ইউটিউবাররা আছে, ওদের কোনো কিছু কিন্তু দেখা যাবে না। ওরা জাস্ট ভিউ পাওয়ার জন্য উল্টাপাল্টা যা বুঝায়, দেখে মনে হয় ইঞ্জিনিয়ারিং এ যা কিছু পড়ে আসছে সবই ভুল পড়ছি। বিদেশি, বিশেষ করে ডক্টর না, এআইটির প্রফেসর ডক্টর নাভিদ আনোয়ার মনে হয়, ওনার ক্লাসগুলো খুব সুন্দর এবং ওনার প্রেজেন্টেশন গুলো খুব স্মার্ট প্রেজেন্টেশন। আচ্ছা, যাই হোক, তো প্র্যাকটিক্যাবিলিটির এটা একটা, তোমার যখন ফিল্ডে কিছুদিন কাজ করবে তখন প্র্যাকটিক্যাবিলিটিটা তুমি বুঝতে পারবা। ফিল্ডে তোমার যখন 6 মাস 1 বছর কাজ করবে তখন এটা বাস্তবে সম্ভব কিনা সেটা বোঝা যাবে। আচ্ছা, যা কিছু ইয়ে করলাম এখানে সেটা স্টেপ বাই স্টেপ দেখানো আছে। একটু ইয়ে করো, বলো, তুমি এখানে আসছো, আম্মু নাই? তো স্ট্রাকচারাল ডিজাইন প্রসেস আমরা তাহলে এতক্ষণ যা কিছু আলোচনা করলাম সেটাতে আমরা কি ইয়ে করলাম, আমাদের স্ট্রাকচার সম্পর্কে কনসেপশন থাকতে হবে, স্ট্রাকচারাল মডেলিং করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ডিজাইন করতে হবে, মডেলিং এর পর অ্যানালাইসিস এর পর ডিজাইন পর্যন্ত আমরা আসছি। তারপর যে ফেজ গুলি আছে এটা হচ্ছে ডিটেলিং, ড্রাফটিং, কস্টিং। তো ডিটেলিংটা হচ্ছে আমি যে স্ট্রাকচার ডিজাইন করলাম যে 10 ফিট বা 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটা বিম, বিমের সাইজ হবে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এটাতে তোমার 3টা রড থাকবে উপরে, নিচে থাকবে 2টা রড, বা এটা টাই হবে 10 মিলি সাইজের টাই। এই যে আমি ইনফরমেশন গুলি দিচ্ছি একটা বিমের সেকশন, এটা হচ্ছে ডিটেলিং। তোমরা কেউ ডিটেলিং, ডিটেলিং তো করার কথা, ক্লাসে তো ডিটেলিং করেছে অবশ্যই, জি বাস্তবে ভাই, একবার কেউ ডিটেলিং করছি, দেখছো? পরীক্ষা তো আছে। বাস্তব ডিটেলিং করছো কেউ? মানে দেখছো? করা তো কঠিন, দেখা তো হওয়ার কথা, ডিটেলিং তো দেখার কথা। ভাই একাডেমিক করছি, বাট বাস্তবে ফিল্ড ওরিয়েন্টেড করা হয়নি। আচ্ছা, দেখি, আমার তো এখানে অনেক আছে, কিন্তু এখন দরকার, এখন চোখে পড়তেছে না। আহ আহলা মার্কেট, এগুলি কি করছে? আমি কিন্তু খুব মানে সিম্পল ইয়াতে এক্সপ্রেশনে আগায় যাচ্ছি। সিম্পল বলতে খুব মানে বেসিক লেভেল থেকে কোনো মানে চেষ্টা করতেছি অ্যাডভান্স লেভেলের যে টার্ম গুলি সেগুলি মিনিমাইজ করে তোমাদেরকে বেসিক ভিউ থেকে দেখানোর জন্য। সমস্যা হলে বলবে। আচ্ছা, এই যে একটা ফুটে একটা কলামের সাথে ফুটিং, ফুটিং এর সাইজ দেওয়া আছে এখানে দেখো। এই ফুটিংটা এটা হচ্ছে কি F2, এই ফুটিংটা হচ্ছে F2, এফ F2 একটা ফুটিং। ফুটিং এর থিকনেস হচ্ছে 12 এবং 6, এখানে দেখো 12 এবং 6। তারপর ফুটিং এর মানে 12 এবং 6 টোটাল হচ্ছে 18 ইঞ্চি, এটা হচ্ছে ফুটিং এর থিকনেস। তারপর ফুটিং এ এখানে রড, কলামের বাইরে এদিকে 18 ইঞ্চি, এদিকে মানে চারটা চারটা রড চারদিকে 18 ইঞ্চি করে বাড়তি থাকবে, যেটাকে বলে রডের মাথাম। তারপরে যে ফুটিং এর যে মানে রড গুলি বেজের রড বলে আর কি, সহজ বাংলা বলে বেজের রড, আমরা বলি ফুটিং এর রড, রড বা রিভার। তো 20 মিলি রড 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 20 মিলি রড 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, দুই ডিরেকশনে। তো এই যে ইনফরমেশন গুলি দেওয়া আছে এটা হচ্ছে ফুটিং এর ডিটেইলিং, বুঝছো? এখানে এরকম ফুটিং আছে ভাই মাটাম অনেকগুলি। কোন জিনিসটাকে বলতেছেন? হ্যাঁ, ভাই মাটাম কোন জিনিসটাকে বলতেছেন? মাটাম হচ্ছে এই যে রড, তো তোমার রডের যদি নিচে যদি তুমি রডের পা না দাও, এই যে রডটা যদি এভাবে বাঁকা করে না দাও, তাহলে কি রডটা দাঁড়ায় থাকতে পারবে?
না ভাই। এই দাঁড়া করে রাখার জন্য 18 ইঞ্চি দেওয়া হয়, এটাকে যেটা মাঠাম বলে। normally আমরা ক্লাসে যেটা ডেভেলপমেন্ট লেন্থ শিখছিলাম এটাকে মাঠাম হ্যাঁ বলা হ্যাঁ হয় হ্যাঁ basically। হ্যাঁ, জি। ফুটিং এর ক্ষেত্রে ডেভেলপমেন্ট ল্যাংটা হচ্ছে মাঠাম। এই যে আমাদের কলামের রড যদি এইভাবে মানে দিই তাহলে মাঠাম তো বললে ওই কলামটা দাঁড়ায় বিষয়টা থাকবে বুঝতে না। পারছি। কলামের রডটা যদি এইভাবে দিই তাহলে তো কলামটা দাঁড়ায় থাকবে না, এই জন্য কলামের রডে আমি একটু এখানে এঁকে দেখাচ্ছি। কলামের রডে আমরা এরকম এরকম চারদিকে বাড়াই দিই না। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে আর আগাইলাম না। আচ্ছা, তারপরে যে এটা একদম ফুটিং কলাম, বিল্ডিং এ যতগুলি ফুটিং আসে। আম্মু সাউন্ড কমাও, সাউন্ড কমাও। আচ্ছা, এখানে একটা বিল্ডিং, আমি প্ল্যানটা কি আছে এখানে, প্ল্যানটা আছে। এই একটা 2 ইউনিটের বিল্ডিং। তো মোটামুটি বিল্ডিংটা যেভাবে আছে, এটা আমাদেরই এক বড় ভাই, 14 ব্যাচের বড় ভাই আমাকে দিছিল ডিজাইন করার জন্য। তো ওইটাকে ডিজাইন করতে যায়, এখানে দেখো কলাম একটা, এখানে সবুজগুলি হচ্ছে কলাম। এখানে তিনটা, তিনটা ছয়টা, ছয় তিন নয়, তিন 12টা কলাম। তো এটাকে স্ট্রাকচার মডেলিং করে এখান থেকে লোড বের করলাম, লোড বের করার পর সয়েল টেস্টের রিপোর্ট থেকে সয়েলের ক্যাপাসিটি বের করা হয়েছে, সয়েলের ক্যাপাসিটি বের করার পর মোটামুটি মোটামুটি বিল্ডিংটা কনস্ট্রাকশন হয়ে গেছে, রংপুরের বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে গেছে এটা। তো এই যে ফুটিং এর ইয়ে আছে, এটাকে বলা হয় ফুটিং লেআউট। আমি যে ফুটিং কলাম ডিজাইন করলাম, ফুটিং ডিজাইন করলাম, কোন ফুটিংটা কোথায় হবে, এটার ডাইমেনশন কি হবে, কোনটা থেকে কোনটা কতটুকু দূরত্ব থাকবে, এটা গভীরতা কতটুকু হবে, এই ইনফরমেশন যদি না দেয় তাহলে তো আহ কলামগুলি, যদি এইসব ইনফরমেশন না থাকে তাহলে কি কলামগুলি জায়গা মতো কনস্ট্রাকশন করা যাবে? না ভাই, বেসমেন্টে তো হবে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডিটেল ইনফরমেশন, যেটা আমার স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর পর ডিজাইন করছি, ডিজাইনের পর যে ডিটেল ইনফরমেশনটা আসছে সেটা হচ্ছে ডিটেইলিং। ডিটেল ইনফরমেশন যে ড্রয়িং এর মাধ্যমে আমরা প্রোভাইড করি সেটা হচ্ছে আমাদের ডিটেইলিং। তাহলে এখানে আমাদের ফুটিং দেখানো আছে, কলাম ফুটিং লেআউট এটা। এটাকে যদি ফুটিং লেআউট বা ফাউন্ডেশন লেআউট, এই যে ফাউন্ডেশন লেআউট। আচ্ছা, তারপর এটা হচ্ছে ফুটিং ডিটেলস। ফুটিং ডিটেলস, ফুটিং ডিটেলস এ ফুটিং দেওয়া আছে। আচ্ছা, তারপর এখানে আমার কলাম লেআউট দেওয়া আছে। কলাম লেআউট গুলি দেওয়া হয়েছে। কলাম লেআউট এই যে গ্রিড লাইনের থেকে কোন দিকে কতটুকু কলামের সাইজ আছে সেটা এখানে দেখানো আছে, এটা C6 কলাম। এবং কলাম লেআউটের পরে এখানে কলামের ডিটেলিংটা দেওয়া আছে, যেটা আমরা কলাম শিডিউল বলি। যে আমার কলামটা 12 ইঞ্চি, C6 দেখেছি না, C6টা দেখি, এই যে C6 এর কলামটা এখানে একটু দেখো। বিলো গ্রাউন্ড লেভেল কলামের সাইজ কতটুকু হবে, গ্রাউন্ড ফ্লোর লেভেলে কি থাকবে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এইভাবে বিভিন্ন ফ্লোরে অনুযায়ী কলাম দেওয়া আছে। আর এখানে আমি দেখি বিলো গ্রাউন্ড ফ্লোর কি থাকে আমাদের, মর্চা ইফেক্টটা বেশি থাকে না বিলো গ্রাউন্ড। বিলো গ্রাউন্ডে মর্চা ইফেক্টটা বেশি থাকে, তো সেখানে আমরা রডের বাইরে কভারিংটা বেশি দিই। এখানে দেখো আমার গ্রাউন্ড ফ্লোর লেভেলে যেটা ছিল আমার 15/25, বিলো গ্রাউন্ড ফ্লোর এটা 17/27 দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমার 1.5 ইঞ্চি কভারিং, এখানে আমার 3 ইঞ্চি কভারিং, 2.5 ইঞ্চি কভারিং, সরি, 2.5 ইঞ্চি কভারিং। তো 2.5 ইঞ্চি কভারিং দেওয়া হয়েছে এখানে আমাদের ইয়েটা বেশি, মর্চা ইফেক্টটা বেশি, যাতে মর্চার আমাদের রড পর্যন্ত আসতে না পারে, সেই কারণে আমার 2.5 ইঞ্চি কভারিং দেওয়া হয়েছে। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, তোমরা কি কিছু বুঝতে পারতেছো? জি ভাই। আচ্ছা, তো এখন দেখো, হ্যাঁ, আমার বিলো গ্রাউন্ড লেভেল এবং অ্যাবভ গ্রাউন্ড লেভেল আমার রড এই যে 20টা 20 মিলি, 20টা 20 মিলি সেম আছে। কলামের সাইজ এখানে জাস্ট নিচে বিলো গ্রাউন্ড লেভেল আমার সাইজ বাড়িয়ে দেওয়া হয়েছে, মর্চা ইফেক্টটা যাতে রডে না আসে, রডে যাতে মরিচা না পড়ে, সেই কারণে আমার মর্চা ইফেক্টটা কমানোর জন্য আমাকে সাইজটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া উপরে নিচে রড সমান, আমার রডের সংখ্যা সমান, এবং 10 মিলি অ্যাট রেট অফ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 10 মিলি অ্যাট রেট অফ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমার টাই দেওয়া আছে। এবং এখানে টাইয়ের যে স্পেসিং, এই যে এখানে মানে বাইরে একটা টাই আছে এবং ভিতরে আরেকটা টাই দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলি আমরা পরে ডিসকাস করবো, এখন জাস্ট দেখানোর জন্য দেখানো। এখানে দেখো 20 মিলি থেকে 20টা 20 মিলি ছিল না, ওইখান থেকে 12টা 16 মিলিতে চলে আসছে।
এটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দোতলা গিয়ে আমার লোড কমে গেছে, লোড কমে যাওয়ার পর আমি রডের 20 মিলিটা রডটা হয়ে গেছে 16 মিলি, এবং 20টা যে সংখ্যা ছিল 20টা হয়ে গেছে 12টা। রডের সংখ্যা কমে গেছে দোতলায় উঠে, বুঝছো? তো এইভাবে আর কি প্রত্যেকটা কলামে এখানে অ্যানালাইসিস করে দেখানো হয়েছে, আমি জাস্ট ডিটেলিংটা দেখাচ্ছি। তারপর এখানে গ্রেড বিম দেখানো হয়েছে। এখন গ্রেড বিমের রড নিচে আছে 3টা, উপরে 3টা। আমি গ্রেড বিম টিপিক্যালি এইভাবে ডিজাইন করি, নিচে উপর নিচে সমান রাখি। গ্রেড বিম নিয়ে অনেকেরই অনেক ধরনের কনসেপশন আছে, কিন্তু আমি ওই কনসেপশনে কোনো রেফারেন্স পাইনি, বাট আমার কনসেপশন নিয়ে আমি ডিফেন্স করতে পারি। তো বিমে যখন আমি ডিজাইন করব, বিম ডিজাইন করতে গেলে বিমের দুই ধরনের সেকশন দেখা যায়, একটা লং সেকশন, একটা ক্রস সেকশন। লং সেকশনে বিমের রড গুলি কিভাবে আছে ওটা দেখানো হয়েছে, 3টে 16 মিলি নিচে, 3টে 16 মিলি উপরে। এবং ক্রস সেকশনে ওই জিনিসটা আবার দেখা দেওয়া হয়েছে যে বিমের সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি, নিচে 3টে 16 মিলি, উপরে 3টে 16 মিলি। ক্লিয়ার? জি ভাই। কোনো কোয়েশ্চেন নাই তো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, ভয় পাওয়ার লজ্জা পাওয়ার কিছু নাই। ভাই উপরের দিকে কলামে যখন এই যে বললেন যে রডের সংখ্যা কমে গেছে, এটা অপটিমাইজ করলেন কিভাবে? এটা আমরা যখন আমরা যখন মডেল করি বা অ্যানালাইসিস করি, আমরা তো বুঝতে পারি। তুমি যখন ইট্যাপসে তো তোমরা অ্যানালাইসিস করছো, ডিজাইন করো না? ডিজাইন করছো ইট্যাপসে? না ভাই, অ্যানালাইসিস করানো হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তো ডিজাইন যদি না করো তাহলে তো বুঝতে পারবে না। ইট্যাপসে তোমাকে বলে দিচ্ছে যে তোমার কলামের মানে কোথায় কতটুকু রড লাগবে বা রড রড আছে। আমি জানি না এটা কাজ করবে কিনা, তারপরে ট্রাই করতেছি। ট্র্যাকটা অ্যাক্টিভ আছে কিনা, কারণ অনেকদিন ইট্যাপস ধরা হয় নাই তো, প্রায় 3-4 মাস। লাগ ভালো আছে। আচ্ছা, অ্যানালাইসিস করলাম। এই যে দেখো, এই কলাম মানে কিভাবে দেখাই, এই কলামটাই দেখো। এই কলামে আমি যদি দেখি, এই কলামে ক্যাপাসিটি রেশিও কত দেখাচ্ছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি রেশিও এই যে 0.93, প্রায় 93% ক্যাপাসিটি রেশিও দেখাচ্ছে। আমি এই কলামে যে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করছি, সেকশন প্রোভাইড করছি, সেকশন হচ্ছে আমি সেকশনের নামগুলি এমন ভাবে দেই যাতে আমি দেখলে বুঝতে পারি বা যে কেউ দেখলে বুঝতে পারে। আমার 12-30 সেকশন, 20টা 22 মিলি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেভেলে 12-30 সেকশন, 20টা 22 মিলিতে আমার কলামের ম্যাক্সিমাম ক্যাপাসিটি রেশিও হচ্ছে 93%। সে তার উপরে যতটুকু, তার যে সেকশন দেওয়া আছে এই সেকশনে তার উপরে যতটুকু লোড চাপানো হয়েছে, তার ক্যাপাসিটি 93% লোড চাপানো হয়েছে।
ক্লিয়ার? এটা বুঝতে পারছো? ভাই আরেকবার। আমার একটা কলাম আছে, কলামের সেকশন হচ্ছে 12 × 30, এবং কলামের রিইনফোর্সমেন্ট হচ্ছে 20 × 22 মিলি। তো এই সেকশন দিয়ে এই যে কলামটা ডিজাইন করলাম 12 × 30 সেকশনে 20 × 22 মিলি, এই সেকশনে আমার কলামের উপরে যে লোডটা আসছে সেটা, কলামের যে ক্যাপাসিটি আছে, কলামের ক্যাপাসিটি 93% লোড তার উপরে চাপানো হয়েছে। জি ভাই, বুঝতে পারছি ব্যাপারটা। এবং এটা যে লোড কম্বিনেশনে ডেড লোড 8 কোয়াক, এবং এটা মনে হাইড্রোস্ট্যাটিক লোড 1.6H হাইড্রোস্ট্যাটিক লোড, এই কম্বিনেশনে আসছে। আচ্ছা, তো আমার এইটাতে পাইলাম আমি 93%। এখন দেখো উপরেরটা গেলাম, উপরেরটা দেখো ওই একই সেকশন 12 × 30, কিন্তু এটা অনেক কমে গেছে। এটা এই যে 66% বা 67%, এই যে 88%, এটা ম্যাক্সিমাম লোড আসছে 88%। তার মানে কি, এটা লোড কমে গেছে না? জি ভাই। উপরে উঠে দোতলায় উঠে লোড কমে গেছে না? তাহলে কি আমি তো রড কমাতে পারি এখানে? জি ভাই। উপরেরটা, এটা দেখো, এটাতে আরো অনেক কমে গেছে, এটাতে 76% আসছে ম্যাক্সিমাম। তারপরটা দেখো, এবং এই টাইপস আমরা যারা কাজ করি আমরা বুঝি, যেটা ফিল করে সেটা তো লাল দেখায়, এবং 90 থেকে 100 কাছাকাছি যেটা থাকে সেটাই যে খয়রি কালারটা দেখায়। আর 80 থেকে 90 যেটা থাকে, বা 70 থেকে 90 যেটা থাকে সেটা ইয়েলো দেখায়। এটার নিচে যেটা থাকে সেটা দেখায় এই যে গ্রিন। এটাতে দেখো এই যে 60%-এর নিচে যেটা আছে সেটা 58% ম্যাক্সিমাম লোড আসছে। যত উপরে গেছে লোড তত কমতেছে না? জি ভাই। জি ভাই। আচ্ছা, তারপর এটা দেখো, এটা আরো কমে গেছে, এটাতে 33% লোড। তো এখন আমাদের লোড কমে গেছে, আমি তো রডের সেকশন কমাতে পারি, মানে কলামের সেকশনও কমাতে পারি, রডের সংখ্যাও কমাতে পারি। ভাই কতটুকু কমাবো এটা কিভাবে বুঝবো? এটা তো আসলে এখন এটা বোঝানো তো মুশকিল। তোমরা যদি চাও 5-6টা সেটিং দিলে আশা করি একটা স্ট্রাকচার সলভ করা যাবে। জি ভাই। তোমরা কি 5-6টা সেটিং দিতে পারবা? কি সময় হবে না? উম, না ভাই, সময় হবে ভাই, আপনি যদি ফ্রি জি থাকেন ভাই। তাহলে ওটা ডিসকাস করা যাবে, সপ্তাহে একটা সিটিং হলে ওটা ডিসকাস করা যাবে। একদিন এরকম বৃহস্পতিবার বা হলিডের আগের দিন রাতে হইলে, ধরো একটু একটু করে আমরা একটা সিম্পল একটা বিল্ডিং আমরা অ্যানালাইসিস করলাম, করলে আমাদের এটা অনেক ইজি হবে। আচ্ছা, জি ভাই। জি ভাই। ভাই তো সময় হবে। আচ্ছা, না আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমি সময় বের করে লিঙ্ক খুলে বসে থাকি। যাদের জন্য লিঙ্ক খুলে বসে থাকি তোমাদের সিনিয়র ভাইরা, তাদের কারো সময় হয় নাই, এমন অনেক দিন হয়েছে। হয়তো 30 দিন পড়ছি, 30 দিনের মধ্যে তাদের 10 দিন সময় হয়েছে, 20 দিন আমি লিঙ্ক খুলে বসেছিলাম। ভাই সমস্যা নেই এই ভাই, আমরা লিঙ্ক এই ক্রিয়েট করে কারণে আপনাকে দেবো। এই কারণে আমি আসলে এই আগে তো আমি ধরো 36 থেকে 41 পর্যন্ত যেসব ব্যাচগুলি, এদেরকে না ইন্ডিভিজুয়ালি প্রায় প্রতিদিনই পড়ছি, একদিন এক ব্যাচ নিয়ে পড়ছি। পরবর্তীতে দেখলাম যে আমার আগ্রহ থেকে তাদের আগ্রহ কম, যার কারণে আমি আসলে এটা দেখলাম যে নিজে এমব্রেসিং ফিল করতেছি, তাদের আগ্রহ নেই শিখার। তো আমার তো আহ, ওইটার পিছনে সময় দেওয়াটা অসম্মানজনক আমার জন্য, এই কারণে আমি ওইটা বন্ধ করে রাখছি। ভাই প্রতিদিন সেশনের শেষে আমাদের জাস্ট একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন। সবারটা চেক করার দরকার নেই, আমরা জাস্ট আমাদের মধ্যে থেকে যে কোনো একজনটা আপনাকে দেখাবো। আপনি জাস্ট ওইটার উপরে একটা কমেন্ট করে দিলেন, তাহলে মনে আচ্ছা, করেন যে আমাদের সেটটা প্র্যাকটিসটা করা হলো আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা পরে ডিসকাস করবো। এইভাবে আর কি স্ট্রাকচারে আমার কলাম ডিজাইন, গেট বিম ডিজাইন হচ্ছে, গেট বিমের পর আমার এই যেটা হচ্ছে রুফ বিম, রুফ বিম ডিজাইন, রুফ বিমের পর আমার স্ল্যাব ডিজাইন, স্ল্যাব ডিজাইনের পর আমার সিঁড়ি ডিজাইন, সিঁড়ির পরে আমার ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক,
আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, এইগুলি মোটামুটি আমাদের কমন আমাদের বিল্ডিং স্ট্রাকচার ডিজাইনে করতে হয়। আচ্ছা, তো আমি একটু এলোমেলো এলোমেলো হইলেও আমার মনে হচ্ছে আমি সিকোয়েন্সুয়ালি সিকোয়েন্স সিকোয়েন্স অনুযায়ী আগাচ্ছি। আর ডিটেলিং এবং ড্রাফটিং দুইটা ইন্টার রিলেটেড, দুইটা একই জিনিস। একই জিনিস আবার একই জিনিসই আবার একটু টেকনিক্যাল একটু আলাদা। কারণ আমি ডিটেলিং যেটা করতেছি, ডিটেলিংটা প্রেজেন্ট করতেছি ড্রাফটিং এর মাধ্যমে। বুঝছো? এটাই আর কি জিনিস, একই জিনিস, কিন্তু ডিটেলিং যেটা করতেছি, ডিটেলিং হচ্ছে আমার যে ইনফরমেশন আছে, যে কলামের সাইজ কত হবে, কলামের রড কত হবে, এটা এটা যেটা আমি হয়তো কাগজে লিখতে পারি যে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আর কলামের রড 20টা। আর ড্রাফটিং এর মাধ্যমে সেটা আমি মানে প্রেজেন্ট করতেছি। এখন যদি আমি আমার যে ইনফরমেশন আছে ইয়াতে ড্রয়িং এ যে ইনফরমেশন গুলো আছে, এগুলো যদি একটা কাগজে লেখা থাকে, সেটাও কিন্তু আমার ডিটেলিং এবং ডিজাইন হয়ে গেল। এখন এটাকে আমার ড্রাফটিং না করলে তো এটা সাইটে যায়, সাইটে ওই কাগজ নিয়ে কেউ কাজ করতে পারবে না, কাজ করতে পারবে অনেক কঠিন হবে। এটাই ড্রাফটিং আর কি। আচ্ছা, তারপর হচ্ছে কস্টিং। এখন আমরা যখন এই আমার রিসেন্ট আমরা একটা স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি কক্সবাজারে। আমাদের কনসেপশনের পর মডেলিং, অ্যানালাইসিস, ডিজাইন, ডিটেইলিং, ড্রাফটিং সব হয়েছে, হওয়ার পর ওরা বলছে খরচ খরচ বেশি হয়ে গেছে, খরচ কমাতে হবে। আবার আমরা কনসেপশনে চলে গেছি। তাহলে কি, আমরা একটা স্ট্রাকচার যখন অ্যানালাইসিস এবং ডিজাইন অ্যানালাইসিস এবার ডিজাইন করি, ডিজাইন করার পর যদি আমার কস্টিংটা বেশি হয়ে যায়, তখন কি ওটাকে আবার রিভিউ করতে হয়, ঠিক না? জি ভাই। এবং সেটাই আমার এই যে পাশে যে অ্যারোহেড দিয়ে দেখানো হয়েছে, ইন্টিগ্রেটেড ডিজাইন প্রসেস, নিচে যাও উপরে আসো। ভাই ডিজাইনে যে অনেক সময় বলা হয় যে রিভাইজ ডিজাইন, এটা কি রিভাইজ ডিজাইন বলা হয় ভাই? এটাও আছে, আবার অন্য অন্য জিনিসও আছে, অন্য কিছু ইস্যু আছে, আমি সেগুলিতে আসতেছি। তো এখানে আমি যদি একটু স্কেচ করে দেখাইতে চাই, তাহলে আর্কিটেকচারাল যে প্ল্যানটা থাকে সেটা, সেটা থেকে আমার স্ট্রাকচারাল সিস্টেম আমি কিভাবে, মানে কোন সিস্টেম স্ট্রাকচারাল সিস্টেম বলতে আমার শিয়ার ওয়াল স্ট্রাকচার, লোড বেয়ারিং স্ট্রাকচার, তারপর ফ্রেম স্ট্রাকচার, তারপর কম্বাইন্ড স্ট্রাকচার, কোন কোন সিস্টেমে যাব সেটা হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেম। তারপর ট্রায়াল, যে বিমের সাইজ ধরে নিই, কলামের সাইজ ধরে নিই, স্ল্যাবের থিকনেস ধরে নিই, এগুলো হচ্ছে আমার ট্রায়াল মেম্বার সেকশন। তারপর আমরা স্ট্রাকচার মডেলিং করি, তারপর অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে আমি ডিজাইন করি, ডিজাইন করে আমি এটা একসেপ্ট, মানে ডিজাইন যখন করি, করার পর আহ জিনিসটা হচ্ছে, যখন আমি একটা ফার্মের সেট আপে থাকবো, জুনিয়ররা ডিজাইন করবে, জুনিয়ররা ডিজাইন করে সিনিয়র কাছে পাঠাবে, সিনিয়র যদি তার ডিজাইনটা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করলে ডিটেলিং এ যাব, ডিটেলিং এ যায় ফাইনাল আউটপুটে যাব। আর যদি সিনিয়র অ্যাকসেপ্ট না করে, সে আবার রিভাইজে পাঠিয়ে দিবে। এই যে রিভাইজের কথা বলছো না, জি ভাই। এই যে রিভাইজ, আবার মডেলিং হবে, আবার অ্যানালাইসিস হবে, আবার আসবে, ডিজাইন করে আবার অ্যাকসেপ্ট করলে এটা ডিটেলিং এ চলে যাবে। এটা হচ্ছে মোটামুটি একটা সাইকেল আর কি। বুঝা গেছে ডিজাইন? জি ভাই। জি। আচ্ছা, এখন যদি আমাকে খুশি করার দরকার নেই, আমি জাস্ট ফিডব্যাক নিচ্ছি। 10-এ স্কোরে যদি আমি এতক্ষণ যতটুকু আলোচনা করলাম, 10-এ স্কোরে যদি তোমরা স্কোরিং করো, আমাকে কত দেওয়া যায়? 2-3 দেওয়া যায়? না ভাই, 10-এ 10ই দিব। 10-এ 10 বেশি হয়ে গেল না? তাহলে তো অটো পাস করে অটো পাস করে ফেললাম। না ভাই, বিষয়গুলো হচ্ছে যে এগুলা হচ্ছে আমরা মানে টুকটাক জানি, বাট এই যে যে কম্বিনেশনটা সিরিয়ালি, এই কাজটা এর আগে কেউ করে নাই, তো যে জিনিসটা আপনি করছেন এর জন্য 10 আউট অফ 10। আচ্ছা, তো এখানে আরো অনেক কথাবার্তা আছে আসলে। আমি আগে যাদেরকে নিয়ে কাজ করছি, তাদের তাদের পিছনে অনেক সময় দিছি, কিন্তু তার থেকে বললাম না যে আমি হয়তো লিঙ্ক খুলে বসেছিলাম, বসে থাকার পর দেখা গেছে তাদের খবর নাই। আমার টাইমিং দেওয়া 8টায়, তারা জয়েন করে 8:30টায়, বা আমার শিডিউল দেওয়া ছিল শনিবার, তারা শনিবারে কেউ জয়েন করলো না। এই ধরনের বিভিন্ন ইয়ে করে পরবর্তীতে আর কি আমি দেখলাম যে না, আমি নিজে নিজে সরকার তেল দিই, সেটাই ভালো। আহ আচ্ছা, এখন যত যা কিছু আলোচনা করলাম,
আলোচনা এখানে যদি উম, একটু সামারাইজ করি, সামারাইজ বা ডিটেল যেটাই বলি, ডিটেলও বলা যায়, সামারাইজও বলা যায়। কারণ আগে অনেক কিছু আলোচনা করছে, সেটা সামারাইজ করব, আবার এই সামারাইজ থেকে একটু ডিটেলেও যাব। সেটা হচ্ছে, আমরা যখন একটা যে কোনো একটা বিল্ডিং প্রজেক্ট ইয়ে করি, মানে বিল্ডিং প্রজেক্ট নিয়ে কাজ করি, কাজ করলে দেখা যায় আমাদের ক্লায়েন্টের যে ডিমান্ডটা থাকে, ক্লায়েন্টের ডিমান্ডটা দেখে আর্কিটেকচারাল ডিজাইনে। ক্লায়েন্ট কিন্তু কখনো বলে দেয় না যে আমার স্ল্যাব 6 ইঞ্চি স্ল্যাব দিতে হবে, আমার 10 10 কলাম দিতে হবে। খুব কম, ওটা হচ্ছে 0.1% ক্লায়েন্ট আছে, কিছু কিছু মানে উজবুক কিছু ক্লায়েন্ট আছে, এরা বলে দেয় যে আমার কলাম 10 10 দিবেন, আর রড 16 মিলি দিবেন 4টা, ওই স্ল্যাবে বেশি রড দেওয়ার দরকার না, 8 মিলি রড দিয়ে দিবেন। আমি বলে আপনি তো ডিজাইন করেই দিলেন। আমি একটা পাইছিলাম পুরানা পল্টনে এরকম এক ক্লায়েন্ট, তার বাসায় রাত্রে 10:30 11টার সময় ডেকে নিয়ে সে আমাকে ইয়ে করে এর মধ্যে একটা ডিজাইন করে দেন। আমি বললাম আপনার ডিজাইনটা আপনি করে দিলেন, আমার আমার তো আর কোনো কাজ নেই, আপনি কনস্ট্রাকশনও করে ফেলেন। তো আর্কিটেকচারাল ডিজাইনে মানে ক্লায়েন্ট ডিমান্ডটা আমাদের আর্কিটেকচারাল ডিজাইনে চলে আসে। আর্কিটেকচারাল ডিজাইনে আমার আহ আচ্ছা, এখানে ইয়ে করি আর্কিটেকচারাল ডিজাইনে যেটা চলে আসে, এটা হচ্ছে ইউজার নিডস। আমার যে ইয়েটা, এই যে স্ট্রাকচারটা আমার কনস্ট্রাকশন করা হবে, সেখানটা ক্লায়েন্ট বলে দেয় যে আমার জমি হচ্ছে 3 কাঠা বা 5 কাঠা, জমির উত্তর দিকে রাস্তা আছে বা পশ্চিম দিকে রাস্তা আছে। এটা হচ্ছে সাইট অ্যানালাইসিস, ঠিক না? সাইট অ্যানালাইসিসে আমার জমি, হয়তো আমরা একটা ভিজিট করি, জমি কোন পাশে কি বিল্ডিং আছে না আছে এগুলি দেখি, কোন পাশে কি স্ট্রাকচার আছে এগুলি দেখি। তারপর ক্লায়েন্টের যে ডিমান্ড গুলি বা যে নিড গুলি, এগুলি আমরা দেখি যে ক্লায়েন্ট 3 কাঠা জমিতে কি কি চাচ্ছে, বেডরুম কটা চাচ্ছে, ড্রয়িং রুম কটা চাচ্ছে, টয়লেট কটা চাচ্ছে, বারান্দা কটা চাচ্ছে, এই জিনিসগুলি দেখি। এখন তার ডিমান্ডের পর সে দেখা গেল 3 কাঠা জমি, সে বেডরুম চায় 6টা। 6টা বেডরুমটা কোনো ব্যাপার না, ওইগুলি হবে ওই যে মানে মোট হোক। টয়লেটের চাইতে ছোট বেডরুম হবে। তাহলে কি আমাকে ওই বেডরুম গুলা ফাংশনালিটি রাখতে হবে, ঠিক না? স্ট্যান্ডার্ড সাইজ রাখতে হবে, যে এর নিচে গেলে আমার বেডরুম গুলা বেডরুম থাকবে না। সে ফাংশনালিটি গুলি আমাকে কনসিডার করতে হবে। তারপর আমার এনভায়রনমেন্টাল কনসিডারেশন থাকতে হবে, যে আমি বেডরুম কি আমার কোন পাশটা খোলা, বিল্ডিং এর কি দক্ষিণ পাশে বেডরুম দিব না উত্তর পাশে বেডরুম দিব নাকি পশ্চিম পাশে বেডরুম দিব। এখন দেখা গেল একটা বিল্ডিং এর পূর্ব পাশে একটা পুকুর আছে, ধরো বিশাল এক পুকুর, হয়তো 5 বিঘা জমির উপর একটা পুকুর আছে, আমাদের ক্যাম্পাসের সমান। তো 5 বিঘা জমির উপরে পুকুর আছে, পূর্ব পাশে এখন দেখা গেল আমি মাঝখানে একটা পূর্ব পাশে একটা কিচেন দিয়ে দিলাম। তো কিচেনে সকালে যখন মহিলারা রান্না করতে যায়, তখন সূর্যটা থাকে পূর্ব আকাশে থাকে, এবং ওই জানলা দিয়ে কিচেনে রোদ আসে, কিচেনে মহিলারা কাজ করতে পারে না। এটা কি এনভায়রনমেন্টাল কনসিডারেশনটা এখানে ভুল হয়েছে না? জি ভাই। এই ধরনের অনেক কনসিডারেশন আছে, এগুলি অনেক মানে দেখতে দেখতে করতে করতে শিখবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। তারপর অ্যাস্থেটিক্স এন্ড ফর্ম ইয়ে করা হয়, যে বিল্ডিংটা আউটলুকটা কেমন হবে, বাইরে থেকে দেখতে কেমন দেখা যাবে, এক্সটেরিয়রটা কেমন হবে, যেটা আমাদের ওই যে 3D বলি আমরা, অ্যাস্থেটিক্স দেখি। এরপর আসতে এখন আমি কোডে ঢুকে যাচ্ছে, লোকাল কোড, আমার বিএনপিসি কোড বা এসিআই কোড বা ইউরো কোড যেখানে আছে, আমরা বাংলাদেশের বিএনপিসি টা ফলো করি। বিএনপিসি কোডে আমাকে বিল্ডিং সম্বন্ধে কি বলা আছে সেটা আমাকে ইয়ে করতে হবে। টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন, আমার যখন আর্কিটেকচারাল ডিজাইনটা হলো, আর্কিটেকচারাল ডিজাইনের পর এখন ক্লায়েন্টের সাথে আবার আমি মিটিং এ বসলাম, যে আমার কোডে এটা বলা আছে, আপনার রুম গুলো এইভাবে এইভাবে হইলে এটা 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 ঠিক আছে। টেকনোলজিক্যাল ইনফরমেশন ইন্টিগ্রেশনটা হচ্ছে, আমি এখন যে আমি এসি দিব নাকি চিলার দিব, নাকি আমি অন্য কিছু ইউজ করবো, যে না বিল্ডিং এ গরম কমানোর জন্য আমি যদি এখন হলো ব্লক ইউজ করি, অথবা আমি এএসি ব্লক ইউজ করি, অথবা আমি স্যান্ডউইচ প্যানেল ইউজ করি, নাকি আমি এসি ইউজ করবো বা অন্য কিছু, এটা হচ্ছে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন। তারপর আমি যে আমার যে ইয়েগুলি, ইলেকট্রিক্যাল সার্কিট ব্রেকার গুলি, এগুলি কি ওয়াইফাই সার্কিট ব্রেকার হবে না ক্যাজুয়াল যে সার্কিট ব্রেকার গুলি বাংলাদেশে পাওয়া যায় সেগুলি সেগুলি ইউজ করব।
কারণ এগুলি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো, তখন ক্লায়েন্ট বলবে যে না, আমি যদি এই ওয়াইফাই সার্কিট ব্রেকার ইউজ করবো কিন্তু আমার বাজেটে কি কুলাবে, তখন আমরা বাজেটটা কনসিডার করব। আর এরপর সবকিছু মিলে এটা অ্যাডাপ্টেবল বা ফ্লেক্সিবল, মানে আমি এমন একটা জিনিস ইউজ করলাম, ফ্লেক্সিবিলিটি অ্যাডাপ্টেবিলিটি হচ্ছে এমন জিনিস যে আমাদের অনেকেই আছে বিল্ডিং এ দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট সে বাইরে থেকে নিয়ে আসতে, আমি ইউএসএ তে আছি, ইউএসএ থেকে ফিরতে সে হয়তো সুইচ বোর্ড নিয়ে আসলো, যে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার পয়েন্টের সুইচ বোর্ড যেগুলো হয়তো 20টা সুইচ বোর্ড নিয়ে আসলো। এখন ওই সুইচ বোর্ড গুলো কি লাগালাম, লাগানোর পর এখন দেখা গেল একটা যে কোনো একটা সুইচ বোর্ড নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেলে তো আমাদের তো একসাথে 3-4টা সুইচ বোর্ড থাকে। তা এখন ওই সুইচ বোর্ডটা বাংলাদেশে পাওয়া যাবে না, এখন ইউএসএ থেকে ওই একটা আনতে হবে, অথবা ওই দেখা গেল অন্য ডিজাইনের, মানে অন্য, মানে সিমিলার না আর কি, ডিফারেন্ট কিছু একটা লাগাইতে হবে, যেটা একটা অনেক সময় খারাপ দেখা যায়। এমন আছে না, খুব কমন কেস। জি ভাই। এটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি, যে আমি এখানে কতটুকু ফ্লেক্সিবল বা কতটুকু ইয়ে। তারপর বিল্ডিং স্ট্রাকচার, তারপর চলে যাবে আমাদের বিল্ডিং স্ট্রাকচারাল ডিজাইন। তাহলে কি আমাদের ক্লায়েন্ট ডিমান্ডটা আমরা দেখলাম আর্কিটেকচারাল ডিজাইনে। সাথে এখন যখন আমাদের বড় বিল্ডিং থাকে, ধরো একটা 15 তলা বিল্ডিং, তখন কিন্তু আমাদের এমইপি, এমইপি হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং, এইচভিএসি হিটিং ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং। এখন যখন 15 তলা একটা বিল্ডিং হবে, একটা শপিং কমপ্লেক্স হবে, বা একটা রেসিডেন্সিয়াল ইয়ে হবে, সেখানে কিন্তু আমার এমইপি এইচভিএসি এগুলি ক্লায়েন্টের ডিমান্ডটা শুনতে হয়, ক্লায়েন্ট কি ইউজ করবে। ক্লায়েন্ট কি আমার নর্মাল এসি ইউজ করবে, নাকি সিলার ইউজ করবে, নাকি অন্য কিছু, অন্য কোনো কিছু, যে রুমের ভিতর যেগুলি, এটাকে কি বলে, আহ মানে প্রতি রুমে কমন এসি ইউজ করবে, নাকি একটা আউটডোর রেখে 2-3টা এসি ইউজ করবে। এই ধরনের অনেক ধরনের ইয়ে আছে আর কি, এইচভিএসি তে অনেক ধরনের এসি আছে। তারপর মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে ওই যে ফাংশন অফ স্ট্রাকচার, ওটা তো এটা স্কেপ করছি, যে এটাকে আমার যদি 14-15 তলা একটা কমার্শিয়াল বিল্ডিং থাকে, তাহলে ওইখানে কোনটা, কোন কমার্শিয়ালে কোন ফ্লোর কি পারপাস ইউজ হবে ওইটা দেখতে হবে। রেসিডেন্সিয়ালটা এক ধরনের হবে, কমার্শিয়াল স্পেসটা এক ধরনের হবে। তারপর আরো যদি অন্য কোনো ধরনের ফাংশন থাকে, যে ব্যাংক থাকে বা রেস্টুরেন্ট থাকে অথবা অফিস থাকে, তাহলে এক একটা ইয়ার এক এক ধরনের ফাংশন, ফ্লোরের এক এক ধরনের ফাংশন, মানে এই জিনিসগুলো আমাকে কনসিডার করতে হবে। টাইপ অফ স্ট্রাকচার, এটা তো আগে ইয়ে করছে, সাথে আমার এখন বড় বিল্ডিং হলে টাইপ অফ স্ট্রাকচার হচ্ছে আমি এটা কি শেয়ার ওয়াল দিয়ে করব নাকি আরসিসি কলাম দিয়ে করব, এটা আমাকে দেখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে বিল্ডিং এ শেয়ার ওয়াল দেওয়ার জায়গা থাকে না, শেয়ার ওয়ালটা যে প্রোভাইড করবো সেই ধরনের কোনো স্কোপ থাকে না, তখন আমাকে কলামে উপর ছেড়ে দিতে হয়। তো ইউজুয়ালি ইউজুয়ালি কি কোডই বলে বা আমাদের সেফটির জন্য বড় বিল্ডিং এ, হাই রাইজ বিল্ডিং এ শেয়ার ওয়াল অবশ্যই প্রোভাইড করতে হয়। হুম। যদি স্কোপ না থাকে তখন অন্য ইস্যু। আচ্ছা, তারপর আমাদের সাবসয়েল কন্ডিশনটা আমাদের দেখতে হয়। সাবসয়েল কন্ডিশন, যেটা আমাদের সয়েল টেস্ট রিপোর্ট বলি, ওইখানে হচ্ছে অনেক সময় কাজ করতে গেলে দেখা যায় যে সয়েল টেস্ট রিপোর্টটা অ্যাবনর্মাল আসছে। অ্যাবনর্মাল কি, এটা আমরা পরবর্তীতে যে সয়েল টেস্টের, মানে সাবসয়েলের উপরে আমার 2-3টা লেকচার লাগে, সাবসয়েলটা যদি আমি শেষ করতে চাই। অ্যাবনর্মাল আসছে হয়তো খুব বেশি, সয়েলের ক্যাপাসিটি অনেক বেশি আসছে বা কম আসছে, এই ধরনের অ্যাবনর্মাল কিছু ইস্যু আসে। তারপর প্রেজেন্ট জিওলজিক্যাল কন্ডিশন, বর্তমানে আমার যেটা আসতেছে এটা কেমন, এটার উপর ডিপেন্ড করে। আমার ওই যে অ্যাবনর্মাল যখন আসে তখন আমার ওটা দেখতে হয়, যে হিস্ট্রিটা দেখতে হয়, যে আমার এখানে আসলে গত 50 বছর আগে কি ছিল, 100 বছর আগে কি ছিল, কি এটা হিস্ট্রি বলতে পারে। তো এগুলি দেখা যায় এলাকার, আমাদের একটা খুব মানে অড এক্সপিরিয়েন্স, এই যে মিন্টু রোডের ডিবি কার্যালয় এখানে যে মসজিদটা আছে, এই মসজিদটা আমাদের ডিজাইন করা।
ডিজাইন করছি 3টা বোরিং, 2টা বোরিং নর্মাল এনভেলো এসপিটি নর্মাল আসছে। 3 নাম্বার বোরিং এ এসপিটি খুবই খারাপ আসছে। 3 নাম্বার বোরিং বোরিং আবার রিভিউ করছি, আবার খারাপ আসছে। খারাপ আসার পর এখন তো মানে যারা একটা ফিল্ডে ছিল আমাকে ফোন দিচ্ছে যে ভাই এটা খুব খারাপ আসতেছে, কি করব? আমি বললাম ওইখানে সবচেয়ে পুরান লোককে, ডিবি কার্যালয়ের সবচেয়ে পুরান লোককে, তাকে জিজ্ঞেস করেন এখানে কি ছিল আগে। তো ওইখানে ডিবি অফিসে তখন মনে হয় মনীষ সাহেব ছিল, ডিবি কমিশনার, ডিবি প্রধান মনে হয় মনীষ সাহেব ছিল। তো উনি ডেকে দিল, সবচেয়ে পুরান লোক, সে কিছু বলতে পারে না, বলে আমি এসে এমন দেখছি। পরে সে বললো আমাদের মসজিদে এক মুরব্বী আসে, উনি আমার চাইতে পুরান, ওই নামাজের সময় আপনি আসেন মসজিদে ওনার সাথে কথা বলো। তো উনি মসজিদে ওই মুরব্বী বললো যে এখানে আগে একটা ড্রেন ছিল, এখান থেকে বেলি রোডের দিকে একটা ড্রেন গেছে, ওই ড্রেনের উপরে আমাদের ইয়ে ছিল, মানে ড্রেনটা বলতে অনেক বড় ড্রেন, ওই ড্রেনের উপরে আমাদের সয়েল টেস্টের কারণে সয়েলটা খুব খারাপ আসছে। এই কারণে হিস্ট্রিটা আমাদের জানতে হয় যখন খারাপ আসে। তারপরে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবলটা জানতে হয়। গ্রাউন্ড ওয়াটার টেবল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে, এটা আমাদের যে প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা খুব কম ইয়ে করা হয়। তারপর সয়েল টাইপটা জানতে হবে, এন ভ্যালু জানতে হবে, ল্যাবরেটরি টেস্ট রেজাল্ট, এই জিনিসগুলো আমাদের সয়েল টেস্ট রিপোর্টে বা সাবসয়েল ইনভেস্টিগেশন আমাদের জানতে হবে। তারপর হচ্ছে প্রবাবল লোডস টু দ্য স্ট্রাকচার, আমার স্ট্রাকচারে কি কি ধরনের লোড আসতে পারে। আমার লাইভ লোড আসবে, বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিং হলে এক ধরনের, কমার্শিয়াল বিল্ডিং হলে আরেক ধরনের। তারপর আমার ডেড লোড আসবে, তারপর আমার এনভায়রনমেন্টাল লোড যেটা হচ্ছে সিসমিক লোড বা উইন্ড লোড, এগুলি আসবে। সাথে যদি আরো কোনো লোড আসার সম্ভাবনা থাকে সেগুলো আমাকে কনসিডার করতে হবে। এগুলির জন্য আমাকে লোকাল কোড দেখতে হবে। তারপর ফ্রেমিং সিস্টেম, আমি বিল্ডিংটা কোন ধরনের ফ্রেম দিব, যেটা উপরে বললাম টাইপস অফ স্ট্রাকচার, এটাই ফ্রেমিং সিস্টেম। তারপর ফাউন্ডেশন, আমার ফ্রেমিং সিস্টেম ইয়ে করা, এবং আমি যখন সয়েল টেস্ট রিপোর্টটা পেলাম তখন এটাকে আমার ফাউন্ডেশনটা কেমন দিব। ম্যাটেরিয়াল সিলেকশন তো আগে ডিসকাস করছি, অ্যানালাইসিস অফ স্ট্রাকচার, মডেলিং, মেট্রিক্যাল। মডেলিং এর সাথে আমাদেরকে ম্যানুয়াল ক্যালকুলেশন সব সময় করতে, ম্যানুয়াল ক্যালকুলেশন মানে এখন তো আমি আর ম্যানুয়াল ক্যালকুলেশন করি না, আমি মডেলটা দেখলে বুঝতে পারি, বাট মডেলিং করলে আমাকে ম্যানুয়াল ক্যালকুলেশনটা সবসময় করতে হয়। আর ম্যানুয়াল ক্যালকুলেশনটা কেন করতে হয়, যে আমার মডেল ঠিক আউটপুট দিচ্ছে কিনা। এখন মডেলিং এর ক্ষেত্রে ইট্যাবস এবং স্টেট প্রো, দুইটা সফটওয়্যার বাংলাদেশে মানে মোস্ট কমন ইউজ হয়। তারপর এখন মনে হয় আহ আরো দুই একটা সফটওয়্যার আছে যেগুলো ইউজ হচ্ছে। একটা কি যেন ফাতেমা ম্যাডাম যেটা শিখায়, কি যেন নাম ভুলে গেলাম। তো যাই হোক, আরো দুইটা সফটওয়্যার আছে, ওইগুলো ওইগুলো ইয়ে হয়। তো আমি ওগুলোতে কাজ করি নাই। তো ইটিএফস একটা সমস্যা হচ্ছে, আমার ইনপুট ভুল থাকলে সে মানে রেজাল্ট দিয়ে দিবে। স্টেট পোর্টে অসুবিধা হচ্ছে এটা, ইনপুটে ভুল হলে সে কোনো রেজাল্ট দিবে না। এই কারণে আমরা যারা স্ট্রাকচার ডিজাইন করি তারা অনেকেই স্টেট প্রোটা খুব পছন্দ করে, যেন যেন আমার যদি কোথাও লোডিং বা কোথাও কোনো ভুল থাকে তাহলে স্টেট প্রো মডেল রান করবে না। আর অনেকেই ইট্যাপস পছন্দ করে, যে ইট্যাপস অনেক ইউজার ফ্রেন্ডলি, ভুল হোক যেটাই হোক রেজাল্ট দিয়ে দেয়। কিন্তু যারা বুঝে সে কিন্তু খুঁজে খুঁজে বের করে ফেলতে পারে যে স্ট্রাকচারে কোথায় ভুল হয়েছে, মডেলিং এ কোথায় ভুল হয়েছে। তো ওই ভুলটা বোঝার জন্য আমাকে ম্যানুয়াল কনসেপ্টটা থাকতে হবে, আর কি ক্যালকুলেশন বলি আর কনসেপ্ট বলি। না, আমার এই কলামে বা এই বিমে মোমেন্ট কত আসতে পারে, এই কলামে মোমেন্ট কত আসতে পারে, এই কলামে এক্সিয়াল লোড কত আসতে পারে, এই জিনিসটা কনসেপ্ট থাকতে হবে। তারপর স্ট্রাকচার ডিজাইন অফ মেম্বার, যখন আমি অ্যানালাইসিস হয়ে গেল তখন আমাকে মেম্বারটা আমি ডিজাইন করতে পারতেছি। তারপর হচ্ছে আমার পারফরমেন্স ডিজাইন, এটা কখনো নাম শুনছো? পারফরমেন্স ডিজাইন, না ভাই। এটা আমরা করি বাংলাদেশে অলমোস্ট সবাই না হোক 8-10% ইঞ্জিনিয়ার পারফরমেন্স ডিজাইনের সাথে জড়িত। পারফরমেন্স ডিজাইনটা খুবই ভ্যালুয়েবল, মানে খুবই ইম্পর্টেন্ট, ভ্যালুয়েবল বলাটা ঠিক নয়, খুবই ইম্পর্টেন্ট। পারফরমেন্স ডিজাইনটা হচ্ছে আমি যে ডিজাইন করলাম, আমি একটা ডিজাইন করলাম যে বিল্ডিং এ কলাম আসছে 10-10 বা 10-15, কলাম আসছে বিম আসছে 10-20। এখন এই বিল্ডিংটা পারফরমেন্সটা কেমন হবে, আদৌ কি সে সাফিসিয়েন্ট, মানে তার উপর যে লোড আছে এই লোডের জন্য সে সাফিসিয়েন্ট পারফর্ম করতে পারবে কি না। ঠিক আছে, এটা আমি পরে ডিসকাস করতেছি, একটু সামনে ডিসকাস করতেছি। তারপর ডিটেলিং আছে, পিয়ার রিভিউ আছে। পিয়ার রিভিউটা হচ্ছে যখন আমাদের বড় বিল্ডিং থাকে, ক্লায়েন্ট যদি পে করে তাহলে একটা ফার্ম ডিজাইন করে আরেকটা ফার্ম চেক করে, সেটা হচ্ছে পিয়ার রিভিউ।
আর যে ফার্মটা ডিজাইন করলো তার ডিজাইনে যদি ভুল থাকে, ধরো 10 কোটি টাকা খরচ করে তুমি একটা বিল্ডিং করতে পারতেছো, তুমি কি ওইখানে 2 লাখ টাকা আবার এক্সট্রা 2 থেকে 3 লাখ টাকা খরচ করে তুমি পুরো বিল্ডিংটা 10 কোটি টাকা সেফটি এনশিওর করার জন্য তারা 2-3 লাখ বা 5 লাখ টাকা খরচ করা যায়? এটা হচ্ছে পিয়ার রিভিউ, যে একটা ফার্ম ডিজাইন করবে আর একটা ফার্ম ওটাকে রিভিউ করবে যে ডিজাইনটা ঠিক আছে কিনা। এবং এই পিয়ার রিভিউটা ক্লায়েন্টের সামনে দুটো ইঞ্জিনিয়ারিং টিমই এটা নিয়ে আর্গুমেন্ট করে। আচ্ছা, তো এখন কিছু আছে, আমাদের আর্কিটেকচারাল কিছু কনসিডারেশন আছে, স্ট্রাকচারাল কিছু কনসিডারেশন আছে, আর পারফরমেন্স ডিজাইনও আছে। জিনিসগুলো মোটামুটি এই যে কনসিডারেশন গুলি এখানেই এখানে চলে আসতেছে। এই ধরনের একটা বিল্ডিং যদি টি শেপ একটা বিল্ডিং হয় বা এল শেপ হয় বা ইউ শেপ হয়, এই ধরনের বিল্ডিং আর্ট কোয়াকে কিন্তু ভালো পারফর্ম করবে না, বিল্ডিং কিন্তু ক্র্যাক আসবে, কারণ পুরো বিল্ডিং এর পুরো বডিটা একসাথে করবে না, মুভ করবে না, অ্যাবনর্মাল মুভ হবে, তখন দেখা যাবে এই যে দুইটা যে এল শেপের দুইটা, এই দুইটাতে এখানে জয়েন্টে ক্র্যাক আসতে পারে বা এই জয়েন্টে ক্র্যাক আসতে পারে, এটার এখানে ক্র্যাক আসতে পারে, এটাতে ক্র্যাক আসতে পারে বিভিন্ন ভাবে, ঠিক না? আর্ট কোয়াক শেকিং এর কারণে। জি ভাই। তারপর এই ধরনের বিল্ডিং এর শেপ যদি এই ধরনের থাকে, বিল্ডিং এর শেপ যখন এই ধরনের মানে একটু জটিল শেপ থাকে, এই ধরনের শেপ গুলি আমাকে অ্যাভয়েড করতে হবে বিল্ডিং এর পারফরমেন্সটা ভালো করার জন্য। এটা হচ্ছে পারফরমেন্স ডিজাইন। এইভাবে যে শেপ থাকে, বিভিন্ন ধরনের শেপ থাকে, শেপ গুলি কনসিডার করতে হবে। তারপরে যে দেখো গ্রাউন্ড ফ্লোর অনেক হাইট বেশি, তারপর যে সবগুলি ফ্লোরের হাইট সমান, আহ এটা এগুলি অ্যাভয়েড করতে হবে এইখানে। এই যে তারপর এখানে দেখো দুইটা ফ্লোরের মাঝে হাইট কমায় ফেলছে, এই জিনিসগুলি মানে অ্যাভয়েড করতে হবে। এই ধরনের বিভিন্ন আছে। তারপর দেখা যায় কিছু কিছু জায়গায় দেখা যায় যে কলাম, হয়তো দোতলা 3 তলা বিল্ডিং, দোতলাতে কলাম রাখে না, 3 তলা যায় আবার কলাম দিচ্ছে, এই ধরনের বিল্ডিং এ কিন্তু পাওয়া যায়। তারপরে যে এখানে পাওয়া এই ধরনের বিল্ডিং পাওয়া যায় যে যখন দরকার হয়েছে বিম দিছে, যখন দরকার নাই বিম সরাই ফেলছে। তো এগুলি খেয়াল রাখতে হয়। তারপরে এই যে বিল্ডিং এর উপর দিকে কলাম দিচ্ছে অনেকগুলি, কিন্তু নিচে কলামটা কন্টিনিউ করে নাই, ভাবছে কলামের উপরে ঠিকই আছে। এই ধরনের বিভিন্ন ধরনের শেপ আছে, এগুলি আসলে মানে অনেক শেপ আছে, তোমাদের শেপ প্রেজেন্টেশনটা শেয়ার করবো তখন তোমরা দেখতে পারবা। এই যে জয়েন্টের ক্ষেত্রে বলা হয়েছে সিম্পল থাকাটা আর কি বেস্ট। এই ধরনের স্লোপ এরিয়া দেখা যাচ্ছে কলামের হাইট কম বেশি হয় এবং দেখা যায় ল্যান্ডস্লাইডের পসিবিলিটি থাকে। দুইটা বিল্ডিং এর মাঝখানে আমরা তো জায়গা ছাড়তে চাই না, দুইটা বিল্ডিং এর মাঝখানে জায়গা না ছাড়লে আর্টওয়ার্ক যখন হয় দুইটা বিল্ডিং এ মানে করতে পারে। তারপরে যে এরকম নিচের দিকে ঠিক আছে, উপর দিকে যায় দুই দিকে বাড়ায় দিছে, এই ধরনের বিল্ডিংও আছে। এখানে যেগুলি আছে এগুলি আর কি অ্যাভয়েড করতে হবে। তারপর খুব বড় বিল্ডিং হলে আর্টওয়ার্কের শেকিং এ দেখা যাচ্ছে অ্যাবনর্মাল শেকিং হয়, তখন বিল্ডিং ক্র্যাক করে বা ক্র্যাশ করে। এই কারণে খুব বড় বিল্ডিং এই ধরনের অ্যাভয়েড করতে বলা হয়েছে। আর যখন বড় বিল্ডিং হবে তখন স্পেশাল কনসিডারেশন আছে, সেগুলি ফলো আপ করতে হবে। তারপর যে একটা রেগুলার শেপের বিল্ডিং, আবার এখানে দেখো ইরেগুলার, যেখানে সেখানে জানলা দিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু বিল্ডিং এর জন্য ঝুঁকিপূর্ণ। টপ টু বটম একটা রেগুলার আছে, পুরো বিল্ডিং একভাবে কাজ করবে। আচ্ছা, তারপর স্ট্রাকচারাল ক্ষেত্রে আগেরটা আগেরটা স্ট্রাকচারাল ক্ষেত্রে হচ্ছে উইক বিম। আচ্ছা, উইক বিম স্ট্রং কলাম। আমার বিমের উপরে বিল্ডিং দাঁড়ায় থাকে নাকি কলামের উপরে বিল্ডিং দাঁড়ায় থাকে? ভাই কল হ্যাঁ, কলামে ভাই। আচ্ছা, কলামের উপর দাঁড়ায় থাকলে এখন কলামটা মজবুত হওয়া দরকার নাকি বিমটা মজবুত হওয়া দরকার? কলামটা, বিমের চেয়ে কলাম বেশি মজবুত হওয়া দরকার। হ্যাঁ, বিমের থেকে কলামটা বেশি মজবুত হবে, সেটাই বলা হচ্ছে উইক বিম স্ট্রং কলাম।
কখনোই আমার বিমের থেকে কলামের থেকে বিম কখনোই মজবুত করা যাবে না। যদি কোনো কারণে বিল্ডিং এ কলাম ফেল করে, পুরো বিল্ডিং এ যে কোনো একটা কলাম ফেল করলে পুরো বিল্ডিং ফেল করবে। কিন্তু যে কোনো একটা বিম ফেল করলে ওটা লোকাল ফেলার, ওই বিমটা কিন্তু রিপেয়ার করা যায়। ওটা যেন পুরো বিল্ডিং এ কোনো ইফেক্ট আসবে না, জাস্ট ওই যে লোকালি যেখানে ফেল করছে সেখানে ইফেক্ট আসবে। এই কারণে উইক বিম স্ট্রং কলাম, উইক কলাম স্ট্রং বিম এমন হওয়া যাবে না, উইক বিম স্ট্রং কলাম এই ধরনের বিল্ডিং হতে হবে। এই ক্ষেত্রে আমার বেনিফিট হচ্ছে স্ট্রাকচারটা সেফ থাকে। এখানে দেখানো হয়েছে যে যদি বিমটা মজবুত হয় তাহলে মানে বিমটা কলামের চাইতে মজবুত আছে, বিল্ডিংটা রিস্কি। এখানে কলামটা বিমের চাইতে মজবুত। এখানে প্র্যাকটিক্যাল বিল্ডিং ফেলার দেখানো হয়েছে, কলাম ফেল করছে, বিম কিন্তু ইনট্যাক্ট অবস্থায় আছে। আরো একটা দেখানো আছে, কলাম কলাম ফেল করছে, বিমের জায়গাতে বিম ঠিক আছে, কলাম ফেল করছে। তারপর এটা হচ্ছে বিম কলামের জয়েন্ট। সবকিছু আসলে বললাম না, একটু এলোমেলো হয়ে গেছে, স্লাইডটা ইয়ে করছে কিন্তু এটার সাথে ছবিগুলো আনতে পারিনি, রেডি করতে পারিনি, খুঁজে পাইনি। আহ বিম কলামের জয়েন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে ইম্পর্টেন্ট ইস্যু স্ট্রাকচারের জন্য। কলামে আমার দেখা যাচ্ছে 5 ইঞ্চি 6 ইঞ্চি পর পর টাই থাকতেছে, কিন্তু বিম কলামের জয়েন্টে যে জায়গাটা, যেটা বিমের ভিতরে বা বিমের প্যাটের ভিতরে বলে মিস্ত্রিরা, তো বিমের প্যাটের ভিতরে ওইখানে যদি কোনো টাই না থাকে তাহলে এই 18 ইঞ্চি 20 ইঞ্চি কলামে যে রড গুলি কোনো ধরনের সাপোর্ট ছাড়া সেগুলি দাঁড়ায় থাকে, ঠিক না? জি ভাই। তাহলে এখানে যদি আমি অনেক রাত হয়ে গেছে আজকে, আর খুব বেশি না, অল্প হয়তো 3-4টা স্লাইড ডিসকাস করবো। এই যে এখানে দেখো, এটা হচ্ছে বিম, এটা হচ্ছে কলাম। এখন উপরে উপরে এবং নিচে আমার কলামের টাই আছে, এখানে যদি আমার টাই না থাকে, এখানে যদি আমার টাই না থাকে তাহলে এই বিমের যে ড্যাপ প্রায় 18 ইঞ্চি 20 ইঞ্চি ড্যাপে সে কোনো কলামের যে ভার্টিক্যাল রড গুলি কোনো সাপোর্ট পাইল না। তখন যখন মানে আর্থকোয়াক লোড আসবে বা যে কোনো ধরনের লোড আসবে, ইভেন গ্র্যাভিটি লোডও রিইনফোর্সমেন্ট গুলি বাকলিং করে কলাম ফেলার হতে পারে। বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। তারপর আমাদের লোড বেয়ারিং স্ট্রাকচার, সিঙ্গেল স্টোরেজ, যেটা টিনের ঘর, মানে ওয়াল থাকে, ওয়ালের উপরে টিনের চালা থাকে, অথবা দেখা যায় সিঙ্গেল স্টোরেজ ওয়ালের উপরে ছাদ দিয়ে দিচ্ছে। দেখা যায় ওগুলি করার পর ওয়ালে নানান ধরনের ক্র্যাক আসে। ফেসবুকে তো বিভিন্ন গ্রুপে, তোমরা কি আছো জানি না, আমি আমার চেনা জানা অনেকেই আছে ভার্সিটির, যারা বিভিন্ন গ্রুপে দেখি। আহ, আগে আমি অনেক কমেন্টস করতাম, এখন আসলে ইন্টারেস্ট নাই, কারণ নানান জন মানে না বুঝে আমার কমেন্টের রিপ্লাই দেয়, মনে হয় কিছু বুঝে না, এই কারণে আমি এখন কমেন্টস করি না, দেখি। তো অনেকেই গতকালকে না পরশু একজন একটা ছবি শেয়ার করলো যে ওয়াল ফাইটে গেছে, কি করা যায়। তো আমাদের যখন সিঙ্গেল স্টোরেজ বিল্ডিং, সেটা সেফটির জন্য কানা কানা লিন্টেল বলি আর কি, কন্টিনিউয়াস লিন্টেল থাকতে হবে। কন্টিনিউয়াস লিন্টেল থাকলে তখন আর এই ওয়াল ক্র্যাক আসে না। এটা সিঙ্গেল স্টোরেজ বিল্ডিং এর জন্য আমাকে এই কাজটা রাখতে হবে। আচ্ছা, মোটামুটি শেষ পর্যায়ে যে অনেকগুলি ছবি নিয়েছিলাম। সিঙ্গেল লিন্টেলটা তো ওটা তাহলে করবো যে আপনার উইন্ডোর আপার বরাবর চারপাশে দিয়ে দিব তাহলে। হ্যাঁ, 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 যখন লোড বেরিং হয়। আরো অনেকগুলি ছবি নিয়েছে, আসলে ওই ছবিগুলো নিয়ে রাখছে, আর গোছাতে পারিনি, এখানে অনেক ছবি আছে। তো আজকে এতটুকু থাকুক জি ভাই। নাকি? জি ভাই। আচ্ছা, আমি দেখি আর কি আছে খোলা।
আসলে স্ট্রাকচারাল ডিজাইনের বেসিকটা মানে তোমরা জানতে চাইছিলে যে কিভাবে লোড ক্যালকুলেশন করে। আমি কিন্তু লোড ক্যালকুলেশনে কিছুই ইয়ে করি না, আমি জাস্ট বেসিকটা ডিসকাস করছি। বেসিকটা তোমাদের মানে কতটুকু কাজে লাগছে আমি বলতে পারি না। এই বেসিকটা দরকার ছিল নাকি সরাসরি লোড ক্যালকুলেশন দেখালে সুবিধা হতো? বেসিকটা বলাতে ভালো হয়েছে। না, আরো অনেক বেসিক আছে, এই জিনিসগুলো ডিসকাস করলে মানে ডিজাইনটা সহজ হয়ে যায়। কারণ আমি ডিজাইনে শুধু লোড লোড ক্যালকুলেশন করলাম, সেটাই আমার ডিজাইন না। আমাকে ওই যে তোমরা একজন কোশ্চেন করছো যে বাস্তবে আছে কিনা, সেটা কিভাবে বুঝবো আমি? কংক্রিট বাস্তবে 30,000 পেয়েছে আছে কিনা, এই কারণে ডিজাইন গুলি মানে ইয়েগুলি ডিসকাস করা। আচ্ছা, তো তোমরা নেক্সট কবে সময় দিতে পারবা? আরে আরো হয়তো মানে বেসিক গুলি আরো 1-2 দিন লাগবে, আরো দুইটা দুইটা ক্লাস লাগবে বেসিক গুলো শেষ করতে। নেক্সট কবে সময় দিতে পারবা? ভাই নেক্সট ক্লাসের বিষয়টা আমরা আর কি গ্রুপের মধ্যে কথা বলে আপনার সুবিধা মতো সময় ভাই আমরা করবো না। উম, আচ্ছা, এটা ইয়ে করো যাতে। এটা মহিউদ্দিন ভাই আপনাকে আপনার সাথে কথা বলবে না। আচ্ছা, আর যদি তোমাদের আমি আজকে ম্যাটেরিয়ালটা একটু গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করবো হয়তো, কি বলে, হয়তো অনেকক্ষণ কথা বললাম তো মাথা কাজ করতেছে না। আর গুছিয়ে আমি আরেকটু গুছিয়ে এটা শেয়ার করবো, হয়তো এটা মানে বাকিটুকু আরেকটা লেকচার লাগবে আর কি। ওই নেক্সট লেকচারে যা লাগবে সেটা আমি গুছিয়ে দিব আর কি এর মধ্যেই। জি ভাই। আর তোমাদের যদি স্পেশাল জানার কিছু থাকে, আমি আজকে যতটুকু ডিসকাস করলাম এর মধ্যে যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে সেটা বলতে পারো। এবং নেক্সট ক্লাসে যদি তোমরা জানতে চাও যে ভাই আমি স্ল্যাব ডিজাইনটা দেখতে চাই, বা আমি কলাম ডিজাইনটা দেখতে চাই, বা আমি ক্যাটটা শিখতে মানে ডিটেলিংটা শিখতে চাই, এই ধরনের কিছু থাকলে সেটা তোমরা নোট দিতে পারো। নেক্সট দিন এগুলি ডিসকাস মানে প্রিপারেশন নিবে এগুলোর উপরে। হ্যাঁ, ওই যে আপনি বললেন না যে একদম একটা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি মানে কাস্টমারের কাছে হ্যান্ডেল করা পর্যন্ত ভাই কিভাবে কি এই সবগুলো জিনিস যদি আমাদেরকে একটু শেখানো হতো বা দেখায় দিতেন ভাই, এটা আমাদের জন্য খুব বেটার হতো। ফিল্ডে যাওয়ার আগে অ্যাটলিস্ট হচ্ছে আমরা মাথায় নিয়ে রাখতে পারতাম যে এই জিনিসগুলো হচ্ছে দরকার, এগুলা করতে হবে, এভাবে এভাবে করতে হবে ভাই। এখন এটার জন্য যত ক্লাস লাগে ভাই, আপনি যদি সময় দিতে পারেন আমরা আছি, কোনো সমস্যা নেই। আজকে তো আমি সব 15 জন আছে, আমি তো কনফার্ম না একদিন 15 জন পাওয়া যাবে না। কারণ এই যে একটা যে কোনো একটা ইস্যু, মানে ইস্যু না, যে কোনো একটা ধরো কন্টিনিউয়াস ক্লাস, কথায় কথা তোমাদের মাহমুদুর রহমান স্যার তো স্কুলের স্ট্রাকচার নাই, ঠিক না? জি ভাই। প্রথম ক্লাসে দেখলো ক্লাসে 40 জন আছে, দ্বিতীয় ক্লাসে দেখলো 35 জন আছে, তৃতীয় ক্লাসে যায় দেখলো 20 জন আছে। তখন তো স্যার বুঝে যাবে, মানে স্যারের মনে যেটা ইয়া হবে যে আমার ক্লাস হয়তো ভালো লাগতেছে না, এই কারণে ছেলেপেলে আমার ক্লাসে আসে না। কারণ তোমাদের উপস্থিতি যখন কমে যায় তখন তো আমারও একই ইয়ে হয়ে যায় না, আমি হয়তো বুঝাতে পারতেছি না, এই কারণে ছেলেপেলে ইন্টারেস্টেড না। দুই একজন আসে, তারা আমাকে নিয়ে ট্রল করার জন্য আসে। আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলতেছি, বলতেছি না যে তোমাদের এটা হবে না। তোমরা যারা আসো নেক্সট দিন সবাই থাকার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। কারণ তোমাদেরকে মন থেকে শিখাইতে চাচ্ছি যেটা, যে তোমাদের কাজে লাগবে। এখন অনেক সময় দেখা যায় ফ্রি শিখাচ্ছি কেন, এটাও কিন্তু আমি কোয়েশ্চেন পাইছি, তোমাদের মতো জুনিয়রদের থেকে কোয়েশ্চেন পাইছি। ফ্রি শিখাচ্ছি কেন, নিশ্চয়ই ভাই কোনো ধান্দা আছে। তো আমার কোনো পেমেন্ট লাগবে না, তোমরা শিখো, ভালোভাবে শিখো, তোমরা ভালো জায়গায় যাও। গেলে আমি
মানে আজকে যদি তোমরা কেউ ভালো একটা প্রতিষ্ঠানে যাও, তখন স্বাভাবিকভাবে বলতে আমাদের ভালো লাগবে যে না, আমাদের জুনিয়ররা ভালো ভালো জায়গায় আছে। আমরা সিনিয়ররা এখনো যদি 5 জন সিনিয়র একসাথে হই, আমরা বিভিন্ন জায়গায় ডিসকাস করি যে আমাদের জুনিয়রদের অবস্থান কি, কে খারাপ করতেছে, কে ভালো করতেছে, সবই আমাদের মনিটরিং এ থাকে। ইনশাল্লাহ ভাই, আমাদের ক্ষেত্রে মানে আপনার প্রিভিয়াস অভিজ্ঞতা যেটা ছিল আমরা সেটা পরিবর্তন করতে পারবো আর কি। আচ্ছা, পরিবর্তন করতে পারলে আলহামদুলিল্লাহ। তাহলে সবাই ভালো থাকো। অনেকে তো মনে হয় রাতে ডিনারও করতে পারো নাই, আমার সাথে বসেছিলা। না ভাই, সমস্যা নাই ভাই। আচ্ছা, তাহলে ভালো থাকো। আমি তাহলে নেক্সট এই ম্যাটেরিয়ালটা শেয়ার করে দেবো ওর সাথে। আর নেক্সট দিন তোমাদের যদি আর তোমাদের কোনো কোয়েরি আছে যে ভাই এই জায়গাটা বুঝি নাই বা এই জায়গাটা আর একটু ক্লিয়ার, বা অন্য কোনো কোয়েশ্চেন? না ভাই, আপনি মোটামুটি ক্লিয়ার করে দিচ্ছেন। আচ্ছা, অন্যদের, তোমার তো ক্লিয়ার হয়েছে, অন্যদের কি ক্লিয়ার হয়েছে? জি ভাই, মোটামুটি ক্লিয়ার হয়েছে। মোটামুটি পুরোপুরি করতে পারি নাই। না ভাই, আমাদেরও তো কিছু ঘাটতি থাকে ভাই, সেজন্য আর কি। আপনি তো যথেষ্ট বুঝিয়েছেন ভাই, বাট আমাদেরও সম্পূর্ণ ক্লিয়ার না থাকলে ভাই আমাদের একটু বুঝতে কষ্ট হয়, এইটুকুই আর কি। হুম, আচ্ছা, আমার কাছে কি ম্যাটেরিয়ালস? আচ্ছা, আমি একটা ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছি। আমি আসলে জানিও না কি আমার সাথে যোগাযোগ করছে, তার নামও আমি জানি না। কি আমি শুধু ইয়ে করে গেছি, আমার অত কিছু দেখার বা অত কিছু মনে রাখার ভাই আমি যোগাযোগ করেছিলাম আর কি আপনার সাথে, মহিউদ্দিন আহমেদ। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। আমি ইয়ে করতেছি, আমার একটা ম্যাটেরিয়ালস রেডি আছে, আহ, যেটা আসলে শুধু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার না, যে কোনো সিভিল ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর ওটা যদি সে, ওরা তাকে স্টাডি করতে, মানে সে সাইটে গেলে যে কাজ করবে, সে যদি কি বলে রোডে যায় বা বিল্ডিং এ যায় অথবা ডিজাইনে যায়, তাকে কংক্রিট নিয়ে কাজ করতেই হবে। কংক্রিট ছাড়া কোনো গতি নাই। কংক্রিট ছাড়া কিছু করতে পারবে কেউ? না ভাই। আচ্ছা, তো কংক্রিটের উপরে আমার একটা লেকচার গোছানো আছে। হ্যাঁ, লেকচার বলতে একটা ম্যাটেরিয়াল গোছানো আছে। মোটামুটি অনেক অনেক বড় ইয়া। আমি চেষ্টা করি খুব, মানে জিরো থেকে শুরু করার জন্য, জিরো থেকে নলেজ শেয়ারিং এর জন্য। কারণ আমাদের ভার্সিটি লেখাপড়া, সেটা বুয়েট বলো আর ঢাকা ইউনিভার্সিটি বলো আর আসানুল্লাহ বা সোনারগাঁও ইউরোপিয়ান ইউনিভার্সিটি, সবগুলোর সমান। কোথা থেকে রিডিং পড়ায় চলে যায়, ঠিক না? ছাত্ররা বুঝুক না বুঝুক ওইদিকে কারো কনসেন্ট্রেশন নাই। আহ উম, 2-4 জনের থাকে, ম্যাক্সিমাম কোথা থেকে রিডিং পড়ায় চলে যায়। তো ওই জন্য আমি চেষ্টা করি যে তোমরা যারা আমার সাথে যোগাযোগ করো বা যারা ক্লাস করার চেষ্টা করো, তাদেরকে আহ ভালো কিছু শেয়ার করার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। জি ভাই। অলরেডি একটা শেয়ার করছি, এটা তোমরা একটু দেখো। আমি অলরেডি দিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেরা শেয়ার করে নিও। এটা একটু স্টাডি করো, তাহলে এটা প্রয়োজন আছে। কংক্রিটটা একটু ভালো জেনে যাইতে হবে, যেখানে যায় যে ফিল্ডে কাজ করতে চাও কংক্রিটটা ভালো জেনে যেতে হবে। আর একটা আছে। ভাই আপনি কি হোয়াটসঅ্যাপে বা কোথাও শেয়ার করছেন? আমাকে হ্যাঁ, দিয়েছে, আমি হোয়াটসঅ্যাপ। গ্রুপে ড্রাইভে আপলোড করে দিয়ে দিব। আর একটা ফাইল আছে, কি ওইটা তো কিছুক্ষণ আগেও দেখলাম, এখন চোখে পড়তেছে না। পাইছি। এটা একটু আগোছানো, মানে 95% গোছানো আছে, এটাকে আপডেট করতে চাইছিলাম, তো তো পুরোটুকু আপডেট হয় নাই। তোমরা দেখো, তোমাদের বোঝার জন্য এনাফ ইনফরমেশন আছে। আমি আবার আমার প্রেজেন্টেশন গুলি, ধরো আমি আজকে তোমাদের সাথে যতটুকু ডিসকাস করলাম, আহ, এরপর আমি যতটুকু আপডেট করার প্রয়োজন সেগুলি আপডেট করে নিই।
জি ভাই। ঠিক আছে, তোমার দুইটা প্রেজেন্টেশন শেয়ার করলাম, দুইটা তোমরা নিজেরা শেয়ার করে তোমরা দেখো, একটা সফটওয়্যারের উপর একটা কম্পিউটার উপরে, যেটা যে কোনো মানে সিভিলে যে সেক্টরে কাজ করতে যাও এটা লাগবে। আর যেহেতু তোমরা ইয়ে করতেছো, তোমাদের সিনিয়ররা যদি 43 ব্যাচ বা 42 ব্যাচের কেউ যদি ইন্টারেস্টেড থাকে, তোমরা গ্রুপে ইয়ে করো, কারণ তোমাদের মানে 13 জনের সাথে ডিসকাস করা, 300 জনের সাথে ডিসকাস করা আমার জন্য সমান পরিশ্রম। ঠিক আছে। জি জি ভাই। ভাই। কে একটা মেসেজ দিলা? কি মেসেজ? আচ্ছা, সালাম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, আর নেক্সট শিডিউলটা আমি জানাই দেবো ইনশাল্লাহ। জি ভাই। আচ্ছা। আসসালামু আচ্ছা, আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।